আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে। 15 বছর তারা দল করতো একটা, বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায়। একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন না, সব লিগ হয়েছিল। তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা, আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না। এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফিকি তাই নয়, এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা। দেখুন, আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা, তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন। তো এগুলো আমরা দেখেছি। রুমিন ফারহানার ব্যাপারে দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে অহংকারী, মাফ করবেন আমার গলার আওয়াজ হয়তো অনেক জোরে, আমি এইভাবে কথা বলি, সবচেয়ে অহংকারী যদি টিভি টকশো কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে রুমিন ফারহানা। যে 24 এবং 71-কে সামনাসামনি নিয়ে আসার জন্য এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের মতো ব্যক্তিরা যারাই আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে আমাদের ইতিহাস বিকৃত করার পরবর্তীতে কেউ সাহস না পায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে। শুনেছেন তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টদের। এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। কি রুমিন প্রমাণ দেব? যুগান্তর পত্রিকা একটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে, 21-এর বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ওইখান থেকে পড়ে শোনাই। হ্যাঁ, এইটা স্যার এটা হাইলাইট করে দিয়েন। এই প্রসঙ্গে 1952 সালের 15ই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52-র ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব, তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট। নাম কয়ে দিছে কারা কারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ, রুমিন ফারহানার আব্বা, আব্দুল মতিন, ইমাদুল্লাহ, মোহাম্মদ তোহা, মাহবুব জামাল জাহিদি, মোহাম্মদ সুলতান, কেজি মোস্তফা, গাজীউল হক প্রমুখ। রুমিন কি নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন? আরো রেফারেন্স লাগবে? আচ্ছা দি। মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ, সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরে লিখেছে। ওটি বলিচ্ছে 1948 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি, মানে অলি আহাদ সম্পর্কে বলিচ্ছে। সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি। তিনি ছিলেন যুবলীগে, যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন। 1948 সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন। 1950-এ না চলে কৃষক বিদ্রোহ হয়, নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি। পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে। রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন। অলি আহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তাড়নায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে অতি গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন, পার্টির কর্মী হিসেবে। কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে, ইস্তেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন। কাজটি সামান্য ছিল না, যেমন দুঃসাহসিক তেমনি দুঃসাধ্য এবং ঐতিহাসিক। এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু মৌলানা ভাসানীর নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাপেই যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরানার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন, মানে উনি কমিউনিস্ট ঘরানার ছিলেন। এরা নিজেদের রাজনীতি তো জানেই না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও জানে না, এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না। আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে, মোনাফিকি শেখাইতেছে। এদের খারাপ আম্বু দিলেও না এদের লজ্জা হবে না। তো শেখ রুমিনুর রহমান কেন এত ডেসপারেট হয়েছে জানেন? কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক। আমি করোনার টাইমে একটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস এর সাথে, দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে। এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার, এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারহানার সাথে। এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন, সে 5ই আগস্ট ইন্ডিয়া পলায়, এখনো পলাই আছে। এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুল হকের সাথে তার কেমন সম্পর্ক, সে নিজেই কি বলিচ্ছে শুনেন।
আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফম রুহুল হক, উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না, উনি সংসদ সদস্য এবং তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার। উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন। সুতরাং আমরা পারিবারিকভাবেই তার কাছে কৃতজ্ঞ। উনি অনেক বড় মাপের ডাক্তার। তো স্যার নিশ্চয়ই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারিভাবে, সেটা সফল হবার কোনো কারণ নেই। আচ্ছা এবার আসেন দেখি রুমিন কেমনে আওয়ামী লীগ আমলে এত আরামে ছিল। কেমন ছিল জানেন? সে চান্স পাইলেই মুজিব পরিবারের প্রশংসা করতো, বিশেষ করে বেগম মুজিবের। শোনেন আগে কি করছে। আব্বা তো আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে বহু আগে, এবং ওনার সাথে কোনো সম্পর্ক উনি রাখেননি আওয়ামী লীগের সাথে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে স্মরণ করতেন, ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন। এবং মজার বিষয় কি, ওই সময় যারা আওয়ামী লীগ করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুন্নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু হয়ে উঠতেন না। সো আব্বার একটা ছিল, উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার। এই রুমিন যে কথাটা কইছে না, এই রেফারেন্সে আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে, দেখেছেন? দেখেন এখন কবেন যে রুমিনের রেফারেন্স কেমনে ইউজ করছে, ওর বাপের কথা তো কইছে। এই কথা ওর বাপ বই লিখে গেছে, এই কথা বাপ কখনো লেখেনি। ওই রুমিন নিজের বাপকেও বেঁচে দিচ্ছে, তার বাপ তো বই লিখছে, সেখানে বেগম মুজিবের বন্দনা করেছে। ওলি আহাদ রুমিন দেখাইতে পারবে? সে যে বানায় বলতেছে সেটা বোঝা যায় তার কথায়, যে ওলি আহাদ নাকি বলতো ভাবির মতো মেয়ে দেখেন আমার জন্য। শুনেন আবার এই শোনা। আব্বার একটা ছিল, উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার। মানে ওই টাইম মেশিনের চেপে ওর জন্মের আগে গিয়া শুনে আসিছে ওর বাপ ক্যাঙ্কা মেয়ে খুঁজিচ্ছে। চিন্তা করেন, সে যে চোখে চোখে মিশা কথা বলে। তো এটা আর একটা প্রমাণ দিই যে কোটায় হাসিনা সংসদের এমপি হয়েছিল, তাই না? ওই একটা অ্যাপ্লিকেশন মারিছিল প্লটের জন্য। তুই কর প্লট তো আমি নেই নাই, অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছি। যখন যুক্তিত কেউ পারে না তখন বলে তুমি তো ফ্ল্যাটের আবেদন করিছো, মানে ব্যারিস্টারি পড়িছে, তো ওই ভাবিছে যা কবি সেটাই শুনবি। মা বলি শোনেন আগের ওর কথা শুনেন। আবেদন তো করি নাই, ফ্ল্যাটভোগী। দেখেন মিথ্যাচার কাকে বলে। আওয়ামী লীগ এই প্রোপাগান্ডাটা করতো, প্লট বলতো। আমি তো প্লটের চিঠি একদিনের মাথায় উইথড্র করেছি, আমি তো প্লট নেই নাই। আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। এই চিঠি তো আওয়ামী লীগের ফ্লাশ করছে সো দ্যাট আমি আওয়ামী লীগের, মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো। সেই আবেদনটা কিন্তু আমি একদিনের মাথায় উইথড্র করেছি। ফ্ল্যাটের আবেদন করাটা অপরাধ না শেখ রুমিনুর রহমান, অপরাধ হয়েছে মিথ্যাচার। ওই অ্যাপ্লিকেশনে মিথ্যাচার করেছে যে তার নাকি ঢাকায় কোনো ফ্ল্যাট জায়গা জমি নাই। এডিটর সাহেব দেখান, অবশ্য ফ্ল্যাট লিখতে ফ্যাট লিখেছে, ফ্যাট ওর আছে কিনা ওটা আমরা কেমনে জানবো। যাই হোক, তো ওর লালমাটিয়ার তো প্লট আছে, নিজের দাও হলফ নামে স্বীকার করেছে তার ফ্ল্যাট আছে। এই যে দেখেন, যেহেতু তার আর কোনো ভাই বোন নাই সেহেতু লালমাটিয়ার 3 কাঠার প্লট, এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটোই তার। এছাড়া চট্টগ্রামে তার প্লট আছে। দেখেন কেমন মিথ্যাবাদী, দেখেন দেখেছেন কয়টা ফ্ল্যাট আর প্লট লাগে একজন মানুষের। এমনই গান না ধরিলে হয় যে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লাহকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে। প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই, কিন্তু এডিটর সাহেব দেখেন কিভাবে আঙুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই। দেখান রুমিন নিজে মব করেছিল আর আতাউল্লাহকে পিছনে মব লেলা দিছে। আবার বাইরে এসে কয় কি বিএনপির লোকেরা তারে ধাক্কা দিছে। শুনেন, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। দেখেছেন তো বিএনপির লোকেরা যদি ওক ধাক্কা দেয় তো এনসিপির আতাউল্লাহর উপরে কেন চড়াই হইল? আবার গর্ব করে কয় যা হয় তাই হয়েছে। ওই আবার মব শিখায়, গুন্ডা রানী একটা। শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপাহ সালার হাসনাতকে ফৈন্নি বলছে, ফৈন্নি। তার আগে বলছে ডাকাত, ডাকাতের মতো নাকি। ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারা ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ। সেই একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে এই গ্রুপের বাকশালী সৈনিক শাওন। শাওনের আবার বন্ধু কিন্তু ওই। দেখেন 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 কেমন বন্ধু, ছবি দেখেছেন? দেখেন দেখেন এই শাওনের কমেন্টটা ভর কইরা হাসনাতকে বান্দির পুত বলছে আর এক বাকশালী জহিরুল ইসলাম মামুন। ওর জহিরুল ইসলাম লেখে না আর কি, ও সেকুলার ব্যান্ডেছে নাম ডাক, ও লেখে মামুন। হ্যাঁ বাহ, কি দিন আসলো। সব বাকশালীর মুখের ভাষা এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখি চাও বাংলাদেশ এখন কারা কোন দল করে এখন মেলায় নেন।
শেখ রুমিনুর রহমান, তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করেছিলে, ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে পারো না, আর আজ বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ রাঙাও। তোমার মতো রাজনীতিবিদ 7 বার জন্ম নিলেও একজন হাসনাত, আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না। তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো, তোমারও ইন্ডিয়া পড়ানো লাগবে। আমি কলে দেখতে পারিছি একেবারে চোখে চোখে। এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল, আর দেখেন আল্লাহর কি কাম, আর একটা হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কথা তালা। একই কিসিমের, একই রকম হিংস্র, একই রকম মিথ্যাবাদী, একই রকম লোভী। হে খোদা, তোমার দিলে কি একটু দয়া হয় না আমাদের জন্য? এক দেশে এক কঠিন জাউরা লোক ছিল, কঠিন জাউরা, মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনি। হেন কুকর্ম নাই যে করে নাই। তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে, দেখে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইল না আমাকে নিয়ে, এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাকে নিয়ে না ভালো কথা পাবলিকে বলে। তো বাপ মরল, তারপর ওর পোলা ও বাপের চাইতে ডাবল জাউরামু শুরু করলো, পাবলিকে কইতে শুরু করলো ওর বাপটা এর চাইতে ঢের ভালো ছিল। হাসিনা হেলিকপ্টারে পড়লানের টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বোন যেন পাবলিকে আমাকে ভালো কয়। ওই লাইনে উঠিছে, পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের চাইতে 1000 গুণ ভালো আসিল, বুঝছাও? তো রুমিন, তুমি তার হেলিকপ্টার পাবে না, তুমি এক কাজ করো, তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন। এই বীর মুক্তিযোদ্ধা নামে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান, যদিও তিনি ফজলুর রহমান, এখন বাংলাদেশের অনেক মানুষই তাকে ফজু পাগলা বলছেন। যদিও তিনি স্বঘোষিত ফজু পাগলা, কারণ তিনি গতকালকে মিডিয়াতে নিজেই বলেছেন যে দেশের মানুষ এখন আমাকে ফজু পাগলা বলে ডাকছেন, এমনকি রাস্তাঘাটে মিছিল করছেন যে ফজু পাগলার 2 গালে জুতো মারো তালে তালে। তার মানে বাংলাদেশের মানুষ যারা জানতেন না তিনি ফজু পাগলা, তিনি নিজেই নিজের প্রমাণ দিয়েছেন যে আসলেও পাগল, সেটা তিনি নিজেই প্রচার করেছেন। এখন আমার প্রশ্ন হলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ব্যক্তি, তার এই অবস্থা হওয়ার পেছনে কারণটা কি? তার তো উচিত ছিল এই জাতির কাছ থেকে সম্মান পাওয়া। তিনি সম্মান না পেয়ে অপমানিত কেন হচ্ছেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফজলুর রহমান সাহেবের ছবি টাঙিয়ে সেখানে জুতো পরিয়ে দেওয়া হয়েছে। কোথাও তার ছাত্ররা কোথাও কোথাও গিয়ে হাতে জুতা নিয়ে তার ছবিতে জুতা দিয়ে পিটাচ্ছেন। এই যে করুণ পরিণতি, করুণ অবস্থা, এর পেছনে কারণটা কি? যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে সাম্প্রতিক তিনি বলেছেন যে 5ই আগস্ট যারা ঘটিয়েছেন এর একটা কালো শক্তি, আর কালো শক্তি বলতে তিনি মিন করেছেন জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এবং তিনি বলেছেন যে হাসনাত সার্জিস যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এরা মূলত আন্দোলনের নেতা ছিল না, এরা ছিল অভিনেতা। অর্থাৎ এই কালো শক্তি আন্দোলনটা পরিচালনা করেছেন, আর তারা অভিনেতা হিসেবে তারা এই আন্দোলনের অভিনয় করেছেন। এখন আমার প্রশ্ন হলো, আপনি যখন যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেন, আজকে আমরা সেই গত 16 বছরের দানব স্বৈরাচার মুক্ত একটি দেশ পেলাম, ফেসিস্ট পালিয়ে গেল, 2000 ছাত্র জনতা জীবন দিয়ে শহীদ হলেন, 33,000 ছাত্র জনতা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে। আপনি যখন তাদেরকে কালো শক্তি বলে গালি দেবেন, তখন সেই ছাত্র জনতা আপনাকে মিষ্টি খাওয়াবে, এমনটা তো আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। সুতরাং আমি মনে করি আরবিতে যে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তিনি যে কর্মটু করেছেন, তিনি তার মুখের যে ভাষার অপব্যবহার করেছেন, যা খুশি তাই বলেছে, আমি মনে করি তারই কর্মের ফল হিসেবে আজকে তিনি অপমানিত হলেন। আজকে আপনি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে বলছেন যে জামাত শিবির হচ্ছেন কালো শক্তি। এখন আমার প্রশ্ন হলো, জামাত শিবির যদি কালো শক্তি হয়, 1991 সালে তাদের সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন, তখন কি জামাত শিবির কালো শক্তি ছিল না? 2001 সালে আপনারা ঐক্য জোট গঠন করে ক্ষমতায় গিয়েছিলেন, তখন কি জামাত শিবির কালো শক্তি ছিল না? গত 16 বছর জামাত ইসলামকে সাথে নিয়ে একই মঞ্চে সমাবেশে বক্তৃতা দিয়েছেন, আন্দোলন করেছেন, তখন কি জামাত শিবির কালো শক্তি ছিল না? তার মানে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য যখন জামাত শিবিরের প্রয়োজন, তখন তাদেরকে কাছে টানবেন, আবার যখন আপনাদের সাথে থাকবে না, তাদেরকে জঙ্গি মৌলবাদ আর কালো শক্তি বলে তাড়িয়ে দেবেন। এই যে নাটক আর এই যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি, এই ছলচাতুরি মানুষ কিন্তু আর খায় না, মানুষ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ স্বৈরাচার যে যে ভাষা ইউজ করেছেন, আজকে আপনি একই ভাষায় যখন কথা বলবেন, তখন তো আপনাদের মধ্যে মানুষ স্বৈরাচারের রূপ খুঁজে পাবে, তখন আপনার মধ্যে মানুষ ওবায়দুল কাদেরের কার্বন কপি খুঁজে পাবে। সুতরাং এটা কখনোই জাতি আশা করে না, এবং এটার দ্বারা কোনো উপকার হয় বলে আমি মনে করি না। এখন আপনি বলছেন 5ই আগস্ট যারা ঘটিয়েছেন এরা কালো শক্তি। 5ই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে, বিএনপির তো অনেক সিনিয়র নেতারা বলেছেন যে 5ই আগস্টের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। তাহলে 5ই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তো সবচাইতে বড় কালো শক্তি তারেক রহমান।
কারণ তারেক রহমান মাস্টার মাইন্ড ছিলেন, আপনারা দাবি করেছেন। তাহলে তারেক রহমান কি কালো শক্তি হিসেবে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান করেছেন? সুতরাং এই যে তার পাগলের মতো বক্তব্য, আমি মনে করি তিনি মানসিক ভারসাম্যহীন, তার মেন্টাল প্রবলেম রয়েছে। একে পাবনার পাগলা গারোতে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করা দরকার, নতবা যদি ইনি বাহিরে থাকে এ নিজেরও ক্ষতি করবে, দলেরও ক্ষতি করবে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই এই জন্য যে আজকে কিছুক্ষণ আগে নিউজে দেখেছি এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান ফজু সাহেবের সকল ধরনের পদ, দলীয় পদ স্থগিত করা হয়েছে 3 মাসের জন্য। আমি এই জন্য বিএনপিকে ধন্যবাদ দিই। তবে আমি মনে করি তারা এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন। এই সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া দরকার ছিল। এতদিনে তিনি নিজেরও ক্ষতি করেছেন, দলেরও ভাবমূর্তি নষ্ট করেছেন। এবং বিএনপিকে বলতে চাই, শুধু 3 মাসের জন্য নয়, ওকে আজীবন স্থায়ীভাবে তার পদ থেকে বহিষ্কার করা দরকার। বিএনপির সকল পদ থেকে আজীবনের মনে তাকে বহিষ্কার করে দেওয়ার দরকার। তার কারণ তার যে কর্মকাণ্ড, তার যে মুখের ল্যাঙ্গুয়েজ ভাষা, এতে তার নিজেরও কোনো কল্যাণ নেই, দলেরও কোনো কল্যাণ নেই। 5ই আগস্টের পরে ফজলুর রহমান ফজু সাহেবকে আমরা দেখেছি। এই যে বিএনপির আমার এক প্রিয় ভাই এখানে কাজী মনিরুজ্জামান ভাই আছেন, আমরা স্বৈরাচারের আমলে অনেক টকশো প্রোগ্রাম একই সঙ্গে প্রোগ্রাম করেছি। আমার প্রিয় মনিরুজ্জামান ভাই রাজপথে তাকে আন্দোলন করতে দেখেছি। গত 16 বছর কোন স্বৈরাচারী আন্দোলনে আমি কিন্তু ফজলুর রহমান ফজু সাহেবকে দেখি নাই, কোন টকশোতে কথা বলতে দেখি নাই। অথচ 5ই আগস্টের পরে তিনি বড় বড় কথা বলে বিভিন্ন মিডিয়াতে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে মাতালের মতো, মেন্টালের মতো যা খুশি তাই বলে তিনি আজকে জাতির মধ্যে বিশৃঙ্খলা করে, এমনকি 5ই আগস্টের অভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদেরকে কালো শক্তি বলার মতো তিনি সাহস করেছেন। আমার কথা, 71-এর বিরোধীদের যদি আমরা রাজাকার বলে থাকি, 24-এর স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই ফজলুর রহমান সাহেব। 24-এর স্বাধীনতার বিরোধী অবস্থান নেওয়ার কারণে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে এই 24-এর রাজাকার হিসেবে সাব্যস্ত করা উচিত। এবং যেহেতু বিএনপি তাকে অপরাধী মনে করে তাদের দল থেকে 3 মাসের জন্য বহিষ্কার করেছেন, প্রশাসনকে বলবো যদি ফজলুর রহমান সাহেব জাতির কাছে প্রকাশ্য ক্ষমা না চায়, 24 ঘন্টার ভেতরে তাকে গ্রেফতার করে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তার কারণ 5ই আগস্টের বিরুদ্ধে তিনি কথা বলে 2000 শহীদদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, 33,000 আহত ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই গণবিপ্লব আর অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এই ব্যাপারে অবশ্যই তাকে জবাবদিহিতার আনা দরকার বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমি এনাকে নিয়ে বলতে চাই, যে আওয়ামী লীগের প্রতি এত মহব্বত ভালোবাসা ফজলুর রহমান সাহেবের কেন? আমি এই বিষয়টি দেখতে গিয়ে যে বিষয়টি তথ্যটি পেলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এমন ব্যক্তি যিনি বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত আর যত দল বাংলাদেশে আছে এমন কোন দল নাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব সেই দলে তিনি ছিলেন না বা সক্রিয়ভাবে সেই দলে তিনি কাজ করেন নাই। এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকের যে দল কৃষক শ্রমিক জনতা লীগ, এই দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ দলের তিনি কেন্দ্রীয় লিডার ছিলেন। 1986 সালে আওয়ামী লীগ থেকে সমর্থন নিয়ে আওয়ামী লীগের হয়ে তিনি এমপি নির্বাচন করেছেন। ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন। তার মানে যত দল বাংলাদেশে আছে প্রায় প্রতিটি দলের তিনি সক্রিয় ছিলেন, একমাত্র জামাত ইসলাম ব্যতীত। এই জন্য তিনি মনে করেন একমাত্র জামাত শিবির হলো তার শত্রু দল, আর বাংলাদেশে যত দল আছে সবগুলো দল হলেন তার বন্ধু প্রতিম দল। এই জন্য একমাত্র জামাত ইসলাম আর শিবিরকে তিনি শত্রু মনে করে তার যে কথাবার্তার যে মূল কেন্দ্রবিন্দু, শত্রুতার মূল কেন্দ্রবিন্দু, সব সময় তিনি টকশোতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে মাইক পেলে জামাত শিবিরের জিকির শুরু করে দেয়, তাদের বিরুদ্ধে বলা শুরু করে দেয়। সুতরাং আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ কেন্দ্রীয় লিডার ছিলেন, যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছেন, ছাত্রলীগের নেতা ছিলেন, ইনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বমহলে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি। আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পদে কিভাবে থাকে এটা জাতির কাছে প্রশ্ন, থাকার কোনো যোগ্যতা রাখে না। সুতরাং দেরিতে হলেও বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ধন্যবাদ দিই। পাশাপাশি দাবি করি শুধু 3 মাস নয়, আপনারা সিদ্ধান্ত নেন আজীবনের জন্য তাকে স্থায়ীভাবে আপনাদের দল থেকে বহিষ্কার করে দেন। এর মতো নেতা যদি দলে থাকে তার নিজেরও ক্ষতি হবে, আপনাদের দলকেও সে ডুবিয়ে ছাড়বে। এটা আপনাদের জন্য, দলের জন্য, এই জাতির জন্য কখনোই কল্যাণ হবে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত আপনি যে বিষয়টি বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে, তিনি সম্প্রতি এই 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস। তিনি হাসনাত সার্জিসদেরকে অ্যাটাক করে বিভিন্ন ভাবে কথা বলছেন টকশোতে গিয়ে, ফেসবুক স্ট্যাটাসে। এমনকি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলে ফেলেছেন যে ফকিন্নির বাচ্চা, এবং আরেকটা টকশোতে তিনি বলেছেন এক আলোচনায় যে তিনি হলেন ডাকাত। আজকে হাসনাত আব্দুল্লাহকে বলতেছেন ফকিন্নির বাচ্চা। আসলে আমি চিন্তা করে দেখলাম তার কথার যৌক্তিকতা আছে। তিনি অবশ্যই একদিক দিয়ে ঠিকই বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলেছেন, ঠিকই বলেছেন। তার কারণ হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বের অবদান রেখেছেন, নেতৃত্ব দিয়ে 24-এর গণঅভ্যুত্থান ছিনিয়ে এনেছেন। আর ব্যারিস্টার রুমিন ফারহানা তো সেই ব্যক্তি যিনি গডফাদার শামীম ওসমানের অত্যন্ত মহব্বতের, স্নেহের, ভালোবাসার ছোট বোন ছিলেন, যিনি স্বৈরাচার আওয়ামী লীগ আমলে ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন, গাড়ি বাড়ি নিয়েছেন, ওই স্বৈরাচার আওয়ামী সরকারের সুযোগ সুবিধা নিয়ে তিনি বিভিন্ন ভাবে নিজের জীবনকে ডেভেলপ করেছেন। আবার 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। পক্ষান্তরে হাসনাত সার্জিসরা, আজকে হাসনাত আব্দুল্লাহর দিকে যদি আমরা তাকাই, তার শরীরের মধ্যে আমরা দেখতে পাই
200 টাকা সাধারণ একটা জার্সি অথবা টি শার্ট, অথবা 500 টাকার একটা সাধারণ প্যান্ট, অথবা 120 টাকার চটি স্যান্ডেল। এগুলো অবস্থা দেখে আসলে মনে হয় যে ফকিন্নির বাচ্চাদের অবস্থা এমন হয় যারা ফকিন্নির মতো চলাফেরা করে। আজকে আমরা বলতে চাচ্ছি, আজকে যাদেরকে আমরা ফকিন্নির বাচ্চা বলতেছি, এই ফকিন্নির বাচ্চা হাসনাত তো আমরা বলতেছি তাদেরকে, যে হাসনাত আব্দুল্লাহর গুলোর সেই হুঙ্কারে, তাদের পদক্ষেপে 16 বছরের দানব স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সিংহের মতো গর্জন দিয়ে কোনো মতো জীবন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যাদেরকে ফকিন্নি বলছি, এই হাসনাতরা পুলিশের কাছে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়েছিলেন, ভয়কে জয় করেছিলেন, জীবনের পরোয়া না করে রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আন্দোলন করেছিলেন। এই জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 2000 ছাত্র জনতা জীবন দিলেন, হাজার হাজার আহত হলেন, তাদের সেই স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি। আসলে হাসনাত তো জীবনের কোনো উন্নতি করতে পারেনি, তিনি ফকিন্নির বাচ্চার মতোই রয়েছে। আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে চাই, আজকে হাসনাত সার্জিসদেরকে আপনি ফকিন্নির বাচ্চা বলতেছেন। ফকিন্নির বাচ্চা যদি বলতে হয় চাঁদাবাজদেরকে বলেন, যারা সিএনজি স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করতেছে, রিক্সা চালকদের কাছে গিয়ে 20 টাকা চাঁদা নিচ্ছে, যারা বাস স্ট্যান্ডে গিয়ে 50 টাকা চাঁদা নিচ্ছে, যারা বাজারে গিয়ে 200 টাকা চাঁদা নিচ্ছে, যারা ফুটপাতে গিয়ে 500 টাকা চাঁদা নিচ্ছে, যারা সিলেটের পাথরগুলো চুরি করে খেয়ে শেষ করে দিচ্ছে, আপনাদের যদি ফকিন্নির বাচ্চা বলতে হয়, এদেরকে ফকিন্নির বাচ্চা বলেন। সর্বশেষ আরেকটি কথা বলি, আপনি যেহেতু বিষয়টি বললেন, সুতরাং এই যে 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যাদেরকে ফকিন্নি বলে গালি দেওয়া হচ্ছে, ডাকাত বলা হচ্ছে, আমি মনে করি এই বক্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমি মনে করি ব্যারিস্টার রুমিন ফারহানা খুবই বাড়াবাড়ি করেছে, যেটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। সাম্প্রতিক গত 2 দিন আগে নির্বাচন কমিশনে আগারগাঁয়ে নির্বাচন কমিশন অফিসে গিয়ে তিনি নিজে সন্ত্রাসীদেরকে সেই অফিসের মধ্যে ঢুকাইয়া আমরা দেখেছি এনসিপির এক নেতা আতাউল্লাহকে নিজে গুন্ডা বাহিনী দিয়ে তাকে প্রকাশ্য দেওয়ালোকে হাতের ইশারা দিয়ে তাদেরকে ধরে পিটিয়েছে। এতদিন আমরা টকশোতে বড় বড় গরম গরম গল্প শুনেছি, তিনি বলেছেন যে বাংলাদেশে মব চলতেছে, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, মব কেন করা হলো, অথচ তিনি মবের হোতা, যিনি এনসিপির নেতাকে প্রকাশ্য হুকুম দিয়ে পিটিয়ে নিলেন। আজকে আপনি মবের বিরুদ্ধে কথা বলেন, নিজেই মব তৈরি করে তারা নির্বাচন অফিসে জানান দিতে চাচ্ছে যে আগামী নির্বাচনে তারা ব্যালট বাক্স ছিনতাই করবে, তারা ভোট কেন্দ্রগুলো দখল করে আবারও আওয়ামী স্টাইলে ক্ষমতায় যেতে চায়। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখনকার বাংলাদেশ আর 10 বছরের আগের বাংলাদেশ এক নয়। নতুন করে নির্বাচনে যারা ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচনের দিনে সন্ত্রাসী করতে যাবে, বাংলাদেশের জনগণ সেই দিনই তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই দিনই তাদের পতন হবে, সেই দিনই তাদের বিরুদ্ধে বাংলাদেশ আরেকটা যুদ্ধ হবে। একটি কথা বলে শেষ করছি প্লিজ ভাই, পরবর্তীতে আমাকে সময় কই দেন। একটি কথা বলে শেষ করছি যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে হাসনাত শুধু বলেছেন যে আপনি বিএনপি দলের আওয়ামী বিষয়ক সম্পাদক, এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু তিনি হাসনাতের বিরুদ্ধে লাগিয়েছেন। আমি মনে করি হাসনাতের এই বক্তব্য বলার যৌক্তিকতা রয়েছে। কেন তিনি বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলা হলো কেন? আমরা দেখেছি ধানমন্ডি 32 যখন ভাঙা হয়েছে বাংলাদেশের কেউ কাঁদে নাই, ভারত থেকে হাসিনা কেঁদেছে, আর বাংলাদেশের কেঁদেছে ব্যারিস্টার রুমিন ফারহানা আর এই অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা দেখেছি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে কেউ কাঁদেনি, ভারত থেকে হাসিনা কেঁদেছে, আর বাংলাদেশে ব্যারিস্টার রুমিন ফারহানা অ্যাডভোকেট ফজলুর রহমান কেঁদেছে। তার মানে বোঝা যায় আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে যা যা করতো সেই কাজ ব্যারিস্টার রুমিন ফারহানা আর এই অ্যাডভোকেট ফজলুর রহমান করেছে। সুতরাং হাসনাত যেই কথা বলেছে এই কথার যৌক্তিকতা রয়েছে, বরং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছে আমি মনে করি তাদের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ প্রিয় ভাই। মেজর ইমরান শুনতে পাচ্ছেন আমাকে? ইমরান সাহেব শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি, তবে ওই যে আপনার আগের যে সালাম সাহেবের বক্তব্য কাটা কাটা শুনছি আর কি। ইন্টারনেটের সমস্যা ছিল। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলছি, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন, বিশেষ করে 5 আগস্টের বা জুলাই অভ্যুত্থানকে নিয়ে, এই বক্তব্যগুলি আসার কারণগুলো হিসেবে আপনি দেখেন, যদি বিএনপি থেকে ওনাকে 3 মাসের জন্য স্থগিত করেছে ওনার সকল পদ, এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, দুইটা বিষয়টি আপনার মন্তব্য দিতে পারেন। জি ধন্যবাদ সঞ্চালক ভাই। তো আপনাকে এবং সমালোচক সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আমি শুকরিয়া আদায় করছি। আরেকটা হলো আপনার যারা দর্শক শ্রোতা আছে তাদের জন্য আমার অনুরোধ, তারা যেন আমাদের বক্তব্যগুলি শোনে এবং বাছ বিচার করে। প্রথমে আমি বলবো আপনার রুমিন ফারহানার ব্যাপারটা। রুমিন ফারহানা হলো অলিয়াহাদের মেয়ে। অলিয়াহাদ ছিল বাম রাজনীতিক একজন, এবং উনি একসময় যুবলীগ করতো, এবং ওনার সাথে শেখ পরিবারের সম্পর্ক ছিল, এবং এটা সর্বজন বিদিত। এবং আপনি যদি রুমিন ফারহানার কিছু বক্তব্য আপনি দেখবেন, উনি আফামা রুহুল হককে যে স্বাস্থ্যমন্ত্রী ছিল বিগত স্বৈরাচার সরকারের, তার সাথে তার খুব সখ্যতা ছিল, এবং সে বলেছে যে শেখ সাথে বা তাদের সাথে তাদের সখ্যতা অন্যরকম, এবং তার বাবা নাকি বেগম মুজিবের মতো একজন মহিলাকে বিয়ে করার মানে পাত্র খুঁজতেছিল, এরকম কথাবার্তা বলেছে। আর এই রুমিন ফারহানাটা আপনার অ্যাকচুয়ালি ও হলো স্বৈরাচার আমলে, যে আপনি বিগত সরকার দেখেন সে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে,
350 জন যে মহিলা যে এমপির কোটা, সেখানে সে কিন্তু একজন মহিলা এমপি। এখন কিভাবে দলীয় সিদ্ধান্ত হয়েছে এটা আমরা জানি না, কিন্তু তার এই যে মহিলা এমপি হিসেবে আসা, এটা কিন্তু বিগত স্বৈরাচার সরকারকে যে সরকার সেটাকে বৈধতা দিয়েছে কিছুটা হলেও। এখানে কিন্তু বিএনপি তার নৈতিক অবস্থান থেকে দূরে সরে গেছে রুমিন ফারহানা, তারপর হারুনা রশিদ এই ধরনের এমপিদের জন্য। মির্জা ফখরুল কিন্তু তাকেও কিন্তু বিজয়ী দেখানো হয়েছিল, সে কিন্তু শপথ গ্রহণ করে নেই, যায়নি। তো অ্যাকচুয়ালি রুমিন ফারহানা এই বাম রাজনীতিকের মেয়ে, এরা আসলে এ তো ধরেন মোনাফেক বলছে, মোনাফেকের সংজ্ঞা জানে। আমার মনে হয় মোনাফেক জানতে হলে আমাদের এখানে যে দুইজন ভাই আছে আলেম টাইপ, এদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়, যারা ওয়াদা বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, এই ধরনের লোক হলো মোনাফেক। মোনাফিকুন নিয়ে একটা সূরাও আছে। যাই হোক, আমি এখন যেটা মিথ্যা কথা বলা, যারা রুমিন ফারহানা ওই দিন কি বলেছে দেখেন, যখন 24 তারিখে আমাদের যেটা যে সীমানা নির্ধারণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে 3, এটা কি বলেছিল যে ওখানে সীমানা নির্ধারণটা তার একটা লয়ার হিসেবে সে গেছে, সে তার বক্তব্য দিবে, একজন লয়ার হিসেবে আইনি বক্তব্য দিবে, তর্ক বিতর্ক হবে। এখন সে একটা কথা সে কিন্তু তার বক্তব্য দিয়েছে, এবং তারপরে সে আরেকজনকে দিবে, মানে আতাউল্লাহ, ওর নাম আতাউল্লাহ বোধ হয়, ছেলেটা এনসিপির। হ্যাঁ জি, জি আতাউল্লাহ সে যা। এখন দেখেন আপনি, আতাউল্লাহ যদি আপনার ওখানে মানে যেতে পারতো, স্টেজে উঠতে পারতো, তাহলে আমরা যুক্তিতর্ক কি হয়েছে না হয়েছে, কার কি অবস্থান। আমরা কিন্তু রুমিন ফারহানা একটা কথা বলেছে যে প্রথমে সে কিন্তু বিএনপি কে ব্লেম করেছে, মানে অর্থাৎ সরাইলের বা ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির একজন নেতা ছিল, সভাপতি টাইপ, ও যখন বিএনপি কে দোষারোপ করেছে একটা অংশ ওর বিরুদ্ধে আর কি, ওখানে বোধহয় সে ওখান থেকে নমিনেশন চায়, যে তার ওটা সম্ভবত তার বাবার এলাকা বা তার নিজের এলাকা। তখন সে বলেছে যে বিএনপির লোকজন, যেই বিএনপির জন্য আমি 15 বছর এত কিছু করলাম, 15 বছর বিএনপির জন্য সে কি করছে আমি জানি না, আমরা কিছু দেখি নাই। তবে আমি এটা জানি তার সম্পর্কে, রুমিন ফারহানা সম্পর্কে, দেখেন সে ওই সময়ে যে শেখ হাসিনার একজন মানে আস্থাভাজন ছিল, বিএনপির হলে সে শেখ হাসিনার আস্থাভাজন ছিল। তো বিএনপিতে আসলে কিছু লোক আছে যারা না ঘরকা না ঘাটকা, আবার যারা ডাবল স্ট্যান্ডার্ড বলে এদেরকে, এরা অ্যাকচুয়ালি ভারতের মানে মতাদর্শে বিশ্বাসী বা ভারতপন্থী। বাংলাদেশে বিএনপির মধ্যে ম্যাক্সিমাম জাতীয়তাবাদে বিশ্বাসী এবং ইসলামী অনুশাসনে বিশ্বাসী, কিন্তু আমি মনে করি বিএনপির মধ্যে প্রচুর ভারতপন্থী লোকজন আছে, যারা রয়ের সাথে যোগাযোগ আছে এবং যারা ভারত চায়। আর যারা বাম রাজনীতি করে, সে যেহেতু বাম রাজনীতিকের মেয়ে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আরেকটা হলো তার বাবা একসময় যুবলীগ করতো। আমাদের একটা ইংরেজি আছে আমাদের সোলজারদের ব্যাপারে, এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার, অর্থাৎ যারা আওয়ামী লীগ তারা সারা জীবনই আওয়ামী লীগ, যারা ভারতের দালাল তারা সারা জীবনই ভারতের দালাল। এটা যদি আমরা মানে থামরুল ধরি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন ভাসানী সাহেব, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল একজন নির্লোভী নেতা এবং সারা জীবন ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে ওনার জীবন চলছে, উনি খুব সামান্য কোনো ভোগে বিশ্বাসী ছিল না। আব্দুল হামিদ খান ভাসানীকে এমন দল না, এমন মানুষ নাই যাকে শ্রদ্ধা করেন এই দেশে, এবং আরেকজন হল শেরে বাংলা। তো আব্দুল হামিদ খান ভাসানীকে আমি কেন আনলাম, আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল যে এই জেনারেশন ভারতকে চিনতে পারবে যে এরা বাংলাদেশ আমাদের এনিমি, তখন সেই জেনারেশন, সেটাই হলো মূল মানে সঠিক জেনারেশন বা বুদ্ধিমান জেনারেশন, জেনুইন জেনারেশন। এখন আপনি এইরকম অনেক ডায়লগ পাবেন। তো রুমিন ফারহানার ব্যক্তিগত ব্যাপারটা আমি একটাই বলবো, উনি শব্দটা ইউজ করেছে অলমোস্ট, আমার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, অলমোস্ট, মানে এটা কিন্তু উকিলে মারপ্যাস। আপনি দেখেন ও ধাক্কা দেওয়ার চেষ্টা করে মানে করেছে, মানে অলমোস্ট, মানে এইটার কোনো অর্থ আছে বলেন? এগুলি কোনো ভাববাচ্য ছাড়া কিছু হবে? এগুলোতে হাওয়া ভিডিও আছে কোনো বলেন? সুতরাং এ তো প্রচুর মিথ্যা কথা বলে, এই মেয়েটা প্রচুর মিথ্যা কথা বলে। কারণটা হলো আসলে যেই বয়সে শি শুড হ্যাভ বিন হাউস ওয়াইফ, যে তার একটা মানে ফ্যামিলি সংসার থাকার কথা ছিল, বাচ্চা থাকার কথা ছিল, এখন তো সে মেন্টালি তো একটু ডিস্টার্ব থাকতেই পারে, কিন্তু তার যে মিথ্যা কথা বলার অভ্যাস সেটা দেখেন। সে হাসিনার সময় সে কিন্তু ফ্ল্যাটের জন্য দরখাস্ত করেছিল, প্লটের জন্য দরখাস্ত করেছিল, 10 কাঠা প্লট, এবং 10 কাঠা প্লটের জন্য দরখাস্ত করেছিল কার কাছে? সমা রেজাউল করিমকে, তখন গৃহ গণপূর্ত মন্ত্রী, যে তাকে আমি বলি শিশু মুক্তিযোদ্ধা অথবা ভুয়া মুক্তিযোদ্ধা, কারণ সে মুক্তিযুদ্ধের সময় তার সার্টিফিকেট মোতাবেক তার বয়স ছিল 5 কি 6 বছর। তো সেই মন্ত্রীকে সে তার 10 দরখাস্ত করেছিল এবং পায়নি, এবং সে বলেছে তার ঢাকা শহরে কোনো কিছু নাই। অলিয়াহাতের কিন্তু একমাত্র মেয়ে সে, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন আপনি বলেন এই রুমিন ফারহানা যদি ব্যারিস্টার হয়ে ব্যারিস্টারই পড়তে পারে, টাকা খরচ করে লন্ডনে গিয়ে, এবং সে শিক্ষিত পরিবার এবং সচ্ছল পরিবার থেকে আসছে, দেয়ার ইজ নো ডাউট। এখন
এই মেয়ে যদি বলে আমার ঢাকা শহরে কিছু নাই, তার লালমাটিয়ায় প্লট আছে 3 কাঠা, তার বাপ সে পেয়েছে পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে। তারপর তার আরো একটা প্লট আছে এলিফ্যান্ট রোডে, তার ফ্ল্যাট আছে। তারপর চিটাং এ প্লট আছে। তা আপনার এই যে মিথ্যা কথা বলা, এইটা তো বিশাল অন্যায়। তারপর হলো সে আরেকটা কথা বলেছে, আপনি দেখবেন যে আমাকে মানে প্রথমে বলেছে যে বিএনপির লোকে ইয়া করেছে। আবার বিএনপির একজন নেতা যে ছিল আজির, ওখানে ওনার নামটা আমি ভুলে গেছি, সরাইলের বা ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, উনি বলছে যে এটা এনসিপি। মাহবুবুর রহমান শ্যামল এরকম নাম হবে না। হ্যাঁ, আপনি বলেন, সে যে প্রথমে এই যে বিএনপির জন্য বললো সে 15 বছর ফাইট করেছে বা ইয়া কি করেছে সে বিএনপির জন্য, আমরা তো দেখি না। আমার কথা হলো বিএনপির জন্য যদি করতে হয়, যেটা দৃশ্যমান হতো সেটা হলো খালেদা জিয়ার জন্য করা, সেটা হলো তারেক রহমানের জন্য করা, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে কি তাদের করেছে? আপনি কোনোদিন সংসদে শুনেছেন? দেখেন তো কোনো রেকর্ড আছে কিনা রুবিন ফারহানার খালেদা জিয়ার পক্ষে কোনো কথা বলছে কিনা সংসদে? তার তো সংসদে কথা বলার সুযোগ ছিল, তারেক রহমানের পক্ষে কথা যে অন্যায়, যে বিশেষ করে আমি বলো খালেদা জিয়ার যে অন্যায় ভাবে একটা মামলা দিল, মিথ্যা মামলা, এটা নিয়ে রুবিন ফারহানার কোনো বক্তব্য আছে কিনা? এটা হচ্ছে আপনি এটা সার্চ করে পাবেন না। তো অ্যাকচুয়ালি রুবিন ফারহানারা হইলো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের লোক। এখন এটা তো বিএনপির নিজস্ব ব্যাপার, ওনারা ফজলুর রহমানকে আনবে, রুবিন ফারহানা হাবিবুর রহমানকে আনবে, তো এনে শিমুল বিশ্বাসকে আনবে। আমরা অনেক কিছুই জানি, আমার এলাকায় আছে এমন যারা সারা জীবন আওয়ামী লীগ করেছে, তাদেরকে বিএনপি আওয়ামী লীগের 15 বছরে তাদের কখনো দেশদুলুম হয় নাই, তারা এখন দেখি আবার বিএনপি করতেছে এবং বিএনপিতে ভালো নেতা তারা। এখন এটা বিএনপি রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপার, তারাই ভালো জানে এরা কি তারা বাধ্য হয়ে করতেছে না তারা ব্ল্যাকমেইল হচ্ছে বা না জেনে করতেছে, এটা আমি বলতে পারবো না। যাই হোক, এই রুমিন ফারহানার ব্যাপারটা নিয়ে তেমন কিছু আমার আর মনে হয় বলার কিছু নেই। কারণটা হলো লয়ারের মানে মিথ্যা কথা বলার অধিকার আছে, লয়ারকে অনেক সময় অনেকে লায়ারও বলে। সুতরাং সে একজন খুনের আসামিকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে হয়, সে একটা মার্ডার কেসের আসামিকে মিথ্যা কথা বলতে হয়, এটা তারা লিগালি এটা করে, এটা তাদের লিগাল মানে ইতে পড়ে বা সেক্টরে পড়ে। এই জন্য আমি মনে করি রুমিন ফারহানা যে কথাগুলি বলেছে সত্য মিথ্যা আমরা বুঝে গেছি অলরেডি। সুতরাং এটা নিয়ে আমাদের আর কিছু বলার নাই। এখন আপনি ওই যে আমাদের যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমানকে, সেও আরেকজন আওয়ামী লীগের লোক এবং সে ছিল মুজিববাদী লোক এবং সে তারই স্বীকারোক্তি আছে। আমি একটা টক শোতে বা কোথাও তার শুনেছি সে নিজেও নাকি তার ভয়ে নাকি মানুষ দিয়ে যেত এবং সে নাকি অনেককে মেরেও ফেলেছে, এরকম কথাবার্তাও তার আমি দু একটা প্রোগ্রামে আমি দেখেছি, শুনেছি অনলাইনে। এখন এই রকম লোক, ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ, মনে হয় ইটনা ওই এলাকায়। এখন ওখানে একজন মাওলানা সাহেবের বিরুদ্ধে এগেইনস্টে উনি 1996 সালে ইলেকশন করেছিল। উনি কিন্তু বলেছিল উনি ইলেকশনে জিতবে এবং যদি না যেতে তাহলে উনি কান কেটে ফেলবে। এখন ওনাকে ওই এলাকায় নাকি কান কাটা ফজলু বলে। হ্যাঁ, এই হলো আওয়ামী লীগের আরেকজন উপদেষ্টা। কারণে ওনাকে উপদেষ্টা বানিয়েছে সেটা আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো জানে। আসলে উনি যে আওয়ামী লীগের লোক এটা আসলে মানে সন্দেহ নাই, হয়তো মনে প্রাণে অনেক কষ্ট আছে, কিন্তু এখন বিএনপিতে আসে, আওয়ামী লীগে জায়গা পায়নি। ওখানে অ্যাডভোকেট হামিদুর রহমান ছিল প্রেসিডেন্ট, সে হয়তো পাত্তা দেয়নি বা তার কারণে লাইমলাইটে আসতে পারেনি। সুতরাং মনে গিয়ে দেখি পদ পদবি পাই কিনা। যেমন ধরেন গোপালগঞ্জ একটু সেন্সিটিভ জায়গা, যেখানে আসলে বিএনপির লোকজন পাওয়া যায় না, বিএনপি মানে করবে, কারণ ওখানে আওয়ামী লীগের দুর্গ বলে। এইরকম কিশোরগঞ্জ, গোপালগঞ্জের পরে আরেকটা এলাকা, কিছু কিছু এলাকা আছে জামাতের খুব প্রভাব, আওয়ামী লীগের খুব প্রভাব, এইরকম কিশোরগঞ্জের ওই এলাকাটা খুব প্রভাব। সুতরাং উনি মনে করছে এখন যদি আমি সামনে যেহেতু ইলেকশন ফেব্রুয়ারিতে, আমি এখন এইভাবে যদি কথা বলি, আমি আওয়ামী লীগের লোকরা মনে করবে ফজলু ভাই তো আমাদের শুধু তার নিরাপত্তার জন্য, নমিনেশনের জন্য বা সেফটির জন্য হয়তো বিএনপিতে আসে, কিন্তু সে আমাদেরই কাজ করতেছে এবং সে যদি এমপি হয়ে আসে আমরাও নিরাপদ থাকবো, ফজলু ভাই নিরাপদ। সুতরাং যেহেতু আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট নাই বা আগামী ইলেকশন করতে পারবে না, হয়তো অ্যাডভোকেট ফজলুর রহমান ওই জন্য এমন কথা বলতেছে। বিএনপির ভোট তো তাকে দেবেই, বিএনপির ভোট দিবে, কারণ কিছু অন্ধভক্ত থাকে, তারপরে টপ লেভেল থেকে হায়ারার্কি থেকে নির্দেশ থাকে। এই জন্য এখন সে আওয়ামী লীগের মানে লোকজনকে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য হয়তো এই কথাগুলি বলতেছে, এটা আমার মনে হচ্ছে, আমি যতটুকু মনে করি। আর আরেকটা হলো ভাই জহিরুল, এই যে আমাদের যে জয় মামুন, এই যে তারপরে মানে জহিরুল ইসলাম মামুন, জয় মামুন, শাওন, রুমিন ফারহানা, এরা কিন্তু একই ঘরানার লোক, একটা ফ্রেন্ড সার্কেল আছে। সুতরাং এই ধরনের যারা একটা লাইনে চলে বা যারা মানে নাস্তিক বা আধা নাস্তিক বা মানে সেকুলারিস্ট যাই বলেন, এদের ব্যাপারে আসলে কোনো কিছু মানে নিশ্চয়তা দিয়ে বলা যায় না, কারণ এরা হলে বাম আবার রুমিন ফারহানার বাবা ছিল বাম, রুমিন ফারহানার হয়ে গেছে ডান, আবার রুমিন ফারহানা তখন আওয়ামী লীগে গেছে, যুবলীগের নেতা ছিল, তখন তো ছিল আবার ডান। তো এই বাম ডান ডান বাম, তো এদের কোনো আপনি আসলে এদের ব্যাপারে আমাদের মনে হয় আরো ভেবে চিন্তে দেখতে হবে, এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এরা এটাই আমার বক্তব্য ভাই। জি ধন্যবাদ। জনাব কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আমাকে?
ডক্টর কাজী মনিরুজ্জামান মিউট আছেন, মনিরুজ্জামান সাহেব মিউট আছেন, আনমিউট করে দেন। আপনার মাইকটা মিউট আছে, মাইকটা মিউট আছেন, আনমিউট করতে হবে। মনির ভাই শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি মাইকটা মিউট আছেন, আনমিউট করেন। আচ্ছা নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে আমি সর্বশেষ ওনার কাছে আসবো। কাজী সালাউদ্দিন মাইকটা মিউট আছেন, আপনার মাইকটা মিউট আছে, একটু আনমিউট করে দেন। প্রথম দুইটা বিষয় নিয়ে একটু আপনার মতামত আছে যে ফজলুর রহমান, রুমিন ফারহানা তাদের 24-এর গণঅভ্যুত্থান নিয়ে এরকম বিরোধিতা করার মূল কারণটা কি? বিশেষ করে ফজলুর রহমান সাহেব সরাসরি বলেছেন যে এটা কালো শক্তি জামাত ইসলাম ঘটিয়েছেন, পরে যদিও তিনি অস্বীকার করেছেন, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকগুলো বক্তব্য রয়েছে। হাসনাত আব্দুল্লাহ তানজিরদেরকে নিয়ে রুমিন ফারহানাদের যে আক্রোশ, এই আক্রোশের মূল কারণ কি? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসলে দেখেন, আমরা প্রত্যেক দিন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো নিয়ে যে পরিমাণ সিরিয়াসনেস দেখাই, যেই ঘটনাগুলো 15, 16, 17 বছর ঘটার কারণে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই ঘটনাগুলো বিশেষভাবে ধামাচাপা খেয়ে যাচ্ছে। আমি আপনার এই বিষয় নিয়ে কথা বলবো, তার আগে এটা আমার মনে হয়েছে বলা উচিত যে এই যে মৌলানা আব্দুল সালাম সাহেব এখানে আছেন বা মনির ভাই এখানে ছিলেন, যারা একদম মাঠের কর্মী হিসেবে গত 16-17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার কারণে, মাঠে থাকার কারণে নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তারপরে গুলি লাগছে, জেল খাটছেন, এছাড়া হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের আলোচনা গত এক সপ্তাহে কোনো টকশোতে হয়নি। আমি একটা নির্দিষ্ট সময় দিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ইউটিউবের মধ্যে প্রায় টকশো গুলো একটু টেনে টেনে হলেও দেখি, কোনো আলোচনাই নাই। আলোচনার জায়গাতে প্রত্যেক দিনের নতুন নতুন ঘটনা আসে। দেখেন, এই ঘটনাগুলো আমরা আলোচনা করব, গঠনমূলক সমালোচনা করবো অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের, তারপরে ব্যারিস্টার রুমিন ফারহানার, অথবা সার্জিস হাসনাতের বিভিন্ন কথা, বা 71 এবং 24-কে মুখোমুখি কেন করা হচ্ছে। আপনার সবচেয়ে বড় আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে আমার মনে হয়েছে এই পয়েন্টটা 71 এবং 24, আমি এটাকেই বেশি ফোকাস করে বলতে চাচ্ছি যে আওয়ামী পরাশক্তি তারা এতটা লুলা হয়ে গেছে, সরি টু ইউজ দিস ওয়ার্ড, এতটা মানে লুলাপনা তাদের মধ্যে চলে আসছে যে তারা এখন যে কোনো পদ্ধতি উপায় অবলম্বন করে দেশের মধ্যে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি করবে যার মাধ্যমে ওই আলোচনাগুলো বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের $1 বিলিয়ন বাইরে, $250 মিলিয়ন বাইরে পাচার করার যে হচ্ছে কথা, ওইটা নিয়ে কোনো আলোচনা হবে না। তারপরে হচ্ছে সাধারণ মানুষদের কোন কোন জায়গাতে যারা গুম, হত্যা, শিকার, এগুলোর যে মামলাগুলো হচ্ছে, মামলাগুলো ঠিক মতো বিচার পাচ্ছে কিনা, বিচারের আওতায় আসতেছে কিনা, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। তারপরে হচ্ছে সংস্কারের ব্যাপারে কোনো আলোচনা হবে না। হ্যাঁ, সংস্কারের অনেক কথা অনেকে বলে, কিন্তু সব কথার মধ্যে এই কথাগুলো, নতুন নতুন প্রত্যেক দিনের ঘটনাগুলো এসে সংস্কারের জন্য যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা দরকার, আপনাদের মতো এই যে ভয়েস অফ পিপল বা অন্যান্য যারা মিডিয়াগুলো কাজ করছে, তো তাদের এই প্ল্যাটফর্মটা ওই কথাগুলোর জন্য ব্যবহার হওয়ার জন্য সময় পাচ্ছে না। এটা একটা বড় একটা ষড়যন্ত্র, আর অন্য কিছু না। এটা একটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে ফজলুর রহমান সাহেব কথা বলছেন, উনি হচ্ছে 24-কে ওন করেন না আজকে থেকে না, 5ই আগস্টের পরে যেদিন উনি প্রথম সাংবাদিক সম্মেলন করছেন, ওনার ওখানে একটা অনুষ্ঠান করছেন কিশোরগঞ্জে, তার বাড়ি অষ্টগ্রামের ওখানে, সেখানে সে ওই দিন থেকেই সে 24-কে অস্বীকার করছেন, বলে 71 আসল, 24 আসল না, 71 হয়েছে দেখে তোমাদের আজকে 24 হয়েছে। আমরা কি কখনো বলছি নাকি? আমি না, আপনি নাই, যে এখানে যারা বসা আছেন, মনির ভাই, শোনো, কিন্তু কখনো বলছে যে 71-কে মানি না? এনসিপির কেউ কি কখনো বলছে 71-কে মানি না? বিএনপির কেউ কখনো বলছে 71-কে মানি না? জামাত ইসলামের কেউ কখনো বলছে 71-কে মানি না? হঠাৎ করে ওনার মনে এটা কেন আসলো যে 24-এ কোনো দরকার নাই, 71 ছিল বলে 24 হয়েছে? ওই দিন থেকে উনি এটা শুরু করছেন। তো উনি এভাবে কথা বলতে আসেন, এটাকে আমরা হট টপিক বানাচ্ছি বা কেন? উনি বলতে আসেন বিএনপি একটা অনেক পুরনো দল, বিএনপির মধ্যে অনেক আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তি আছেন যারা লম্বা সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, পরবর্তীতে
যখন 96 থেকে 2000 সাল পর্যন্ত হাসিনা পুরা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছিল, ওই সময়ও 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসছে তখনও সেই জায়গাতেও বড় লড়াই উতরাই করে বিএনপিকে ক্ষমতায় আসতে হয়েছিল। জনগণের ম্যান্ডেট তাদের কাছে আসছিল, এই জন্য তারা মানুষের কাছে পৌঁছাতে পারছিল। তারাও চেষ্টা করছে এবং বিভিন্ন সময় নিজের দল ক্ষমতায় থাকা অবস্থাতেও আমরা এটা দেখছি যে অপারেশন ক্লিন হার্ট তারা করছে, বড় বড় সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করছে। এটা ছিল বেগম খালেদা জিয়ার একচ্ছত্র বাংলাদেশ পন্থার একটা উদাহরণ। আমি নিজেও এনসিপির যুগ্ম সদস্য সচিব, কিন্তু যেইটা রাজনৈতিক শিষ্টাচার সেই জায়গা থেকে আমরা যেটা শিখছি, সেই জায়গা থেকে বিএনপি যে সমস্ত পজিটিভ জিনিস আছে সেটা আমাকে বলতে হবে। তো ওই জায়গাতে বিএনপি চেষ্টা করছে। এরপরে আবার যখন উত্তরপাড়ার ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগের কাছে লম্বা সময় ভারতের আধিপত্যবাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে 16-17 বছর। ওনারা এখানে আন্দোলন করছেন। কেউই সবাই মিলে যখন 24-এর মধ্যে অংশগ্রহণ করলেন, উনি হঠাৎ করে বললেন যে 24-এর কোনো নেই কিংবা মূল্য নেই, শুধুমাত্র 71-এর মূল্য। উনি তো 24 এবং 71-কে সামনাসামনি নিয়ে আসলেন। যার মধ্যে 24 এবং 71-কে বোঝার ক্ষমতা নেই, উনি আবার হাইকোর্টে কিভাবে কোনো একটা বিচারের জন্য অ্যাডভোকেসি করতে পারেন? অবশ্যই এটা নিয়ে আমি মনির ভাই, আমি আপনাকে বলতেছি এই সপ্তাহের মধ্যেই আমি এবং আমরা কয়েকজন মিলে ফজলুর রহমান সাহেবের এই মানসিক স্খলন, যেটা নৈতিক তো শেষ হয়ে গেছে, যেটা মাওলানা আব্দুল সালাম সাহেব বললেন যে দ্রুত পাগলা গারদে, ওইটারই রেস ধরে তার মানসিক স্থিতিশীলতা ঠিক নেই, এটাকে করে তার অ্যাডভোকেসি সনদ বাতিল এবং তার নামে 24-কে অস্বীকার করার জন্য আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। এবং এটা খুব শক্তিশালী মামলা আমরা দায়ের করবো হাইকোর্টে, যে উনি এই ধরনের কাজ করে একটা নতুন টপিক তৈরি করছেন, এটাও আওয়ামী লীগকেই মানে সাপোর্ট করার জন্য, আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য। এই জন্য আমি আর বেশি বাড়াচ্ছি না, আমরা ওনার ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ। দ্বিতীয় যে রুমিন ফারহানার ব্যাপারে, দেখেন 5ই আগস্টের পরে সবচেয়ে অহংকারী, মাফ করবেন আমার আওয়াজ হয়তো অনেক জোরে আমি এইভাবে কথা বলি, সবচেয়ে অহংকারী যদি টিভি টকশো কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে রুমিন ফারহানা। 5ই আগস্টের পরে দেখেন না কথা বলার ঢংটা কি, অথচ অনেক সিনিয়র বিএনপির নেতারা আসতেছেন, তারা তাদের মতো করে তাদের কথাগুলো বলতেছেন। অনেক সময় এনসিপির আমাদের অনেকের বয়স কম, তাদের সাথে মিলে এক টেবিলে টকশো করতেছেন। তো খুবই কম সময় দেখা গেছে যে হ্যাঁ তাদের মধ্যে একটু হটটক হচ্ছে, কিন্তু খারাপ না। কিন্তু উনি সুযোগ পেলেই যে ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করেন, অনেক সময় কথাগুলো বলেন, কোনো মূল্যায়ন করতে চান না। তো যদি উনি মূল্যায়ন করতে না চান, তাহলে মেজর ইমরান সাহেব যে উদাহরণটা টেনে আছে, এটা আমার মাথায় তো আজকে ছিল, কোনো এক সময় তো আমি বলে উনি বলেই ফেলছেন যে যার ঢাকাতে 5-5টা বাড়ি থাকার জায়গা অথবা প্লট আছে, সেও মিথ্যা কথা লেখে, হাসিনার কাছে ভিক্ষা চায় যে আমাকে একটা পূর্বাচলে প্লট দেন। তো এই ধরনের মিথ্যাচারিতার জায়গা থেকে ওনারা নৈতিক জায়গাটা এমনিতেই নষ্ট করে আসছেন। তো যেহেতু 293 জন আওয়ামী এমপিদের মাঝখানে 7 জন বিএনপির ওই সময় নির্বাচন করা ব্যক্তি গেছিলেন, তার মধ্যে রুমিন ফারহানা একটু ওইরকমই, যে সবার সাথে একদম মানে জুড়ে মিলে যান আর কি, যেখানে যান সেখানকার পরিবেশ উনি নিজের মতো বানায় নেন। তো উনি আওয়ামী লীগের সাথে মিশতে ওই সোয়াচে রোগ চলে আসছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রোগ চলে আসছে। উনি যে কালকে আলাউদ্দিনকে চিনুক আর না চিনুক, বিএনপিকে উল্লেখ করে যে কথাটা বললেন যে যাদের জন্য আমি 15 বছর খাটলাম, জীবন জান দিলাম, এ করলাম সে করলাম, তারা আমাকে এ করলো, ওই সময় এটা কি উনি মনের কষ্ট থেকে বলতেছিলেন? না, ওই সময় তার অহংকার প্রকাশ পাওয়া যাচ্ছিল যে তোরা তো বাঁচতি না আমি না থাকলে। তো এই ধরনের অহংকারী ব্যক্তি কখনোই একটা দলের জন্য ভালো বয়ে নিয়ে আসে না। এবং আমি আশা করি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির এবং অন্যান্য সবাই এটাকে খুব গুরুত্বের সাথে নিবেন এবং তাকে জন আকাঙ্ক্ষার একজন নেতাকে সবসময় জন আকাঙ্ক্ষার সাথে থাকতে হয়। বিজয়নগর আসনের ব্যাপারে জন আকাঙ্ক্ষা কি, ওই 3টা ইউনিয়নের ব্যাপারে জন আকাঙ্ক্ষা কি, ওইটা উনি ধারণই করেন না। তাহলে উনি কিভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবেন? আর উনি যদি আজকে এরকম হন, কালকে প্লিজ একটু, উনি যখন এই মুহূর্তে এমপি হন অথবা ওখানে যদি এরকম আইন প্রতিমন্ত্রী বা আইনমন্ত্রী হন, তাহলে তো উনি সবকিছু এরকম ভাবে নিজের মতো করে চালাবেন। এই জন্য আমি বলছি যে 24 এবং 71-কে সামনাসামনি নিয়ে আসার জন্য এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের মতো ব্যক্তিরা যারাই আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে আমাদের ইতিহাস বিকৃত করার পরবর্তীতে কেউ সাহস না পায়। জনাব কাজী মনিরুজ্জামান ডিসকানেক্ট হয়েছেন। আমি কয়েকজন দর্শক আছেন, দর্শকদের প্রশ্নগুলো নিই, তার মধ্যে আশা করি চলে আসবে। কবির হোসেন ক্যামেরার সামনে আসতে হবে, তার কাছে প্রশ্ন করবেন, বলেন নাম বলে প্রশ্ন করেন। প্রশ্ন, সালাম আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রশ্ন করতে চেয়েছিলাম কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, তারপর আমি এখানে পেশ করছি যে আমার মন্তব্য। যেমন এই যে
কারা বলে এই রাজাকার, তারা বলে যারা এই আওয়ামী লীগ থেকে এসেছে, হাবিবুর রহমান উপদেষ্টা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আওয়ামী লীগ থেকে বিএনপি এসেছে, তারা বলে যে ফজলুর রহমান আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, তারা বলে রুমিন ফারহানার ফ্যামিলি আওয়ামী লীগ ছিল, সে বিএনপিতে এসেছে, তারা বলে স্বৈরাচার, তারা বলে এই বাচ্চা, তারা বলে এই রাজাকার। এই হ্যাঁ আচ্ছা, আমি শেষ করছি যে আমার প্রশ্ন আছে, এই তারা যে বলে যে এই কেউ বলে যে উপদেষ্টা বলে হাবিবুর রহমান দানিশ শীষ এবং আওয়ামী লীগ 2-1-20 বলে জিব্বা কেটে দেবে, অথচ তারা নিজেরাই সন্ত্রাসী করছে, প্রকাশ্য সন্ত্রাসী করছে। আপনারা এই বিষয়ে একটু মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কাজী মনিরুজ্জামান, মনির ভাই শুনতে পাচ্ছেন আমাকে এখন? ভাইজান আমার নেটটা বারবার ডিস্টার্ব দেয়, অফ হয়ে যাচ্ছে, আপনি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। প্রথম বিষয়টা নিয়ে আপনার মতামত আসছে, ফজলুর রহমান, রুমিন ফারহানাদের নিয়ে 3 জন আলোচকের বক্তব্য শুনেছি। এই মুহূর্তে তাদের এই বিতর্কিত বক্তব্যগুলো আসার কারণ কি? বিশেষ করে ফজলুর রহমান সাহেবকে বিএনপি ব্যবস্থা নিয়েছেন, 3 মাসের জন্য পদ স্থগিত করেছেন, সেই স্থগিতাদেশ বাড়বে কিনা বা বিএনপির দলীয়ভাবে সিদ্ধান্ত কি হতে পারে, কি হওয়া উচিত জনাব কাজী মনিরুজ্জামান? জি, ধন্যবাদ আপনাকে এবং যে সহ আলোচকদের এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন। আসলে আমার কাছে মনে হচ্ছে 60 বছর বয়সে এসে যে আমি এক আজব বাংলাদেশে আছি, আর আসলে কেউ কোনো কিছু শুনতে চাচ্ছে না, বুঝতে চাচ্ছে না, যার মতো করে সে তার পক্ষকে বাঁচাবার জন্য যা ইচ্ছা তাই বলতেছে। মনে করেন আপনি এখানে মাওলানা সাহেবকে, আব্দুল সালাম সাহেবকে আনছেন, একজন নিরপেক্ষ বা উনি বিশ্লেষক বা টিভি ব্যক্তিত্ব, উনি কিন্তু যখন কিছু বলবেন প্রত্যেকটা লোকের পক্ষে বিপক্ষের কথাগুলো তুলে ধরবেন, কিন্তু উনি কেন যেন একতরফাই বলে যাচ্ছেন। সেদিনও আমি বলেছি, আজকেও বললাম, আপনি দেখেন দুর্নীতি দমনে একজন লোককে হাতে নাতে ঘুষ ধরেছেন, ধরার পরে সে বললো যে আমি কামাল একা ঘুষ খাই নাই, কামালও ঘুষ নিচ্ছে, তার ডোনারও টাকা আছে। এখন বিষয়টা হচ্ছে যে কামাল ঘুষ খায় এই জন্য আমিও ঘুষ খাবো, এইটা তো কথা হতে পারে না। আমি যখন একটা বক্তব্য দিলাম, প্রমাণ দিলাম, এখন বিভিন্ন জায়গায় উভয় পক্ষের বক্তব্যটা ছড়িয়ে গিয়েছে, যেটা আমি আবু তাহের সাহেবের একটা বক্তব্য বলেছি, সেটা জামাত কাট করে আমারটা বাসের তোলা থেকে ছেড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমার এলাকার জামাতের লোকদের যখন বললো আপনার পুরো বক্তব্যটা দেন, আপনারা কেন কাট করে, পরে যাওয়ার পরও ডিলিট করলো না। আমি জিজ্ঞাসা করলাম কেন ডিলিট হলো না, তখন সে তারা বললো যে এটা আমার জামাতের কেন্দ্রীয় ভাবে আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, এগুলো আমি ডিলিট করতে পারবো না। এই যে বিষয়, এরপরে আমি কয়েকবার দেওয়ার পরে জামাতের লোকজনই আমার ফেসবুকের মেসেঞ্জারে লেখে, দেখেন অনেক সময় সত্য কথাও বলা ঠিক না, এটা ইসলাম বলছে ঢেকে রাখতে হয়, এইটা করতে, এটা গীবাতের মতো কিছুটা আসে। অথচ আমরা দেখি যে মাওলানারা আসছে, যারা ইসলাম দাবি করে, তারা কিন্তু সেটা করেন না আমার কাছে মনে হয়। অতএব আমাকে কিন্তু আপনাকে আমি দেখাইতে পারবো প্রায় 50 জন জামাতের লোক দিচ্ছে। কেন দিচ্ছে? এই জামাতের লোকজনের সাথে আমি 91 সালে তাদের নির্বাচন করেছি, 2001 সালে করেছি, 2008 সালে করেছি, 18 সালে করেছি, এবং দুঃখজনক হচ্ছে যে 96-তে যখন ওনারা আলাদা করেছে, ওনাদের ভোট হচ্ছে আমাদের চাইতে 3 ভাগের 1 ভাগ। এখানে কিন্তু আমরা স্যাক্রিফাইস করি। এই আপনার সালাম সাহেব বললো যে জামাতকে 91 সালে নিচে ভাই নেয়নি, সরকার গঠনের জন্য আহ্বান করেছে, যে কারা করতে চান ওনারা করতেছে, কারণ ওনাদেরকে আমরা 91 সালে ছেড়ে দিয়েছি। আমাদের 3 গুণ ভোট নৌকা ঠেকাইতে যাই আমরা জামাতকে, বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার তাকে বসিয়ে শামসুল তালুকদারকে ওনাদেরকে হয়েছি। 2001 সালে ওনারা আবার ভোট করেছে, বুঝছে যে 96-তে আইসা সুবিধা হয়নি, তারপরে জোটে ওনারা মন্ত্রী নিচ্ছে, এখন ওনারা নারী নেতৃত্ব মানছে। এখন এসে আপনারা যখন এই জামাতের, আমি সহ জামাতের অনেকের কাছে টকশোতে, আমার কাছে 20টার মতো সেভ করা আছে, টকশোতে এসে এসে একটা সময় যখন বলা হয় যে 71 সালে, এখন আমরা এটা পরে বলবো, এখন বলবো না, হ্যাঁ নারী নেতৃত্ব হারাম আপনারা বলতেছেন, আমি রামজা বলে অমুক বলে, এইটা ওনাদের নেতৃত্বে, তখন ওনারা চেপে যায়, বলে যে ওটা জোট করেছিল, মানে জোট করলেও তো নারী নেতৃত্ব মেনেই জোট করেছেন, আমি তো ওনাকেই মেনেছেন। এখন মূলত হচ্ছে কি, আমরা আসলে আত্মসমালোচনা করতে চাই না। আমি গতকালকে আমার বাগেরহাটে শুনানি ছিল, আমাদের সর্বদলীয় ঐক্য জোট করে আমরা সম্মিলিতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 3 জন উকিল দিয়ে এই কথাগুলো বলাবো ওখানে সিদ্ধান্ত। সেখানে আমরা যখনই ওখানে গেলাম, আমি কিন্তু সর্বপ্রথম আবেদনকারী, সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। এখন পরবর্তীতে ওখানে সিদ্ধান্ত হচ্ছে 3 জন উকিল নিয়েছি, আমাদের এলাকারই ব্যারিস্টার জাকির, ওয়াহিদুজ্জামান দীপু সিনিয়র উকিল, আর একজন অ্যাডভোকেট মিজানুর রহমান, ওনারা কথা বলেছে, আরো একজন 4 জন নেওয়া হয়েছে। কথা বলার পরে কথা আমাদের শেষ সিদ্ধান্ত। এখন এনসিপির যে ভাই, সে রহমাতুল্লাহ মোল্লা বোঝা, সে এখন বললো যে আমি কিছু বলতে চাচ্ছিলাম। এখন আমাদের কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত, জামাতও মেনে নিয়েছে, জামাতের সেখানে অ্যাডভোকেট ছিল, তারাও মেনে নিয়েছে, অথচ সে এখন সারাদিন কালকে ওই নির্বাচন কমিশনে আমাকে কথা বলতে দেওয়া হয় না, এটা দেওয়া হয় না, ওইটা দেওয়া হয় না, অবাক। কি এটা কি আসলে
টিভি ফেসবুকে আসার জন্য না কিসের জন্য আমরা বোধগম্য না। আমি মনে করেন রাজনীতি করি জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে। আমি পর্যন্ত ওখানে মনে করেন পরবর্তীতে সাংবাদিকরা বাহির হওয়ার পর বলছে আপনি কিছু বলেন, আপনি সিনিয়র ব্যক্তি, আপনাকে আন্দোলন সংগ্রামে দেখেছি। তখন আমি বলেছি যে আমাদের 5টি আসন দরকার, এটা পেপারে অনেক জায়গায় এসেছে। তা যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের উচিত আজকে মনে করেন আওয়ামী লীগ থেকে আসার জন্য মাহমুদুর রহমান মান্না, আসমা রব, এরপরে ডক্টর কামাল হোসেনও যেদিন সুস্থ ছিল, আপনার আওয়ামী ঘরানার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ফজলুর রহমান, এরাই কিন্তু শক্তিশালী বক্তব্য দিয়েছে। আমি আপনার রুমিন ফারহানা এবং আমি প্রত্যেক দিন এই ছাত্র জনতার আন্দোলনে গিয়েছি। 3রা আগস্ট আমি কঠিন বক্তব্য দিয়েছি, আমার কাছে আছে ছাত্রদের মধ্যে থেকে, সাংবাদিকরা যখন নেয়। আবার রুমিন ফারহানাও দিয়েছে, স্লোগান দিয়েছি, আমার ছেলেকে নিয়ে গিয়েছি, রুমিন ফারহানাও দিয়েছে। এখন একচাটিয়ে বলা যাবে না, মানুষ ভুল করতেই পারে, আর রাজনীতিতে ভুল হয় বিদায়। আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখনই বলছে যে মুক্তিযোদ্ধাদের বাচ্চাদের চাকরি হবে না, হবে রাজাকারের বাচ্চাদের, তখন যে সমস্ত ছেলেপান বা যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত সন্তানেরা রাজাকারের বাচ্চা না, তাদের লাগছে বিদায় তারা বলেছে। আমি কালকে ফজলুর রহমানের বক্তব্যটা বারবার শুনেছি। আমি দেখলাম কালকেও উনি বলেছে যে আমার ভাই মুক্তিযোদ্ধা করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, তার সম্পর্কে যদি কেউ বলে আমিও তো তাকে ছাড়বো না। কিন্তু আমি এটা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে এদের বলি নাই, আপনারা প্রমাণ দেখান। এবং আমার কাছেও ওনার অনেক বক্তব্য অযৌক্তিক মনে হয় যে এইটা এই সময় বলা যায় না। যেটা আমাকে জামাতের প্রায় 50 জন লেখছে যে এটা সত্য, তারপর আপনি এটা এড়াই যাওয়া ভালো, অমুকে তো এরকম এড়াই যায়, এইটা ঠিক। কিন্তু অনেক সময় অনেকে ঘটনাটা মানতে পারে না। আপনি দেখেন জামাতের এত একটা ছড়োয়ার্দিতে সমাবেশ হলো, সেখানে তাদের দলীয় সঙ্গীত হলো, কালচারাল প্রোগ্রাম হলো, বিভিন্ন জিনিস দেখাইলো, এবং এমনকি মূর্তি বানিয়ে ছাত্র শিবিরও ছড়োয়ার্দিতে সেখানে আপনার শিক্ষায় একজন লাশ, সেটাও দেখাইছে। টকশোতে ছাত্র শিবিরের গেছে, তাকে জিজ্ঞাসা করেছে যে কাজী মনির শুনতে পাচ্ছেন আপনাকে? উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। দর্শকদের প্রশ্ন দেওয়া নেই। মনির স্যার, আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলুন। ধন্যবাদ এনাম ভাই। সম্মানিত আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। বিএনপির পাপিয়া, হাবিব, ফজলুর রহমান, রুমিন ফারহানা এই 4 জনের বক্তব্য টক অফ দ্য কান্ট্রি হয়েছে, কিন্তু বিএনপি একদম নীরবই রয়েছে। পাপিয়া তো পরামর্শের কথা বলেছেন, কিন্তু বিএনপি ওনাকে সাপোর্ট করেছেন। আমরা অনেকবার কথা বলেছি অনেক বিষয়ে। বিএনপি হজম করার নীরবে সমর্থন করার মানে হচ্ছে ওনাদের বক্তব্যকে ওনারা সাপোর্ট করেছেন। সর্বশেষ ফজলুর রহমান যখন 24 আন্দোলনে সমস্ত টিকিট জামাত ইসলামীকে দিয়ে দিয়েছেন, ওনাকে সুযোগ দিয়েছেন, 3 মাসের জন্য স্থগিত করেছেন। এই নাটক আমরা সবাই জানি। রুমিন ফারহানা সর্বশেষে কাণ্ড করেছেন, এটাও জনগণ প্রত্যক্ষ করেছে, যেটা ইমরান ভাই বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরা তো এরকম অপকর্ম করে, বিএনপিকে এটা দায়ভার নিবে? আমি ইমরান ভাইকে 2টা প্রশ্ন করতে চাই। আমরা একসময় দেখেছি যে প্রকৃতির ফলারা রাজনীতি করে কুড়িপতি হয়েছে আওয়ামী লীগের সময়। আপনি একটা দলের প্রেসিডেন্ট সদস্য, আপনাকে এই রাজনীতি সমর্থন করেন বা আপনারা এই রাজনীতির বিপক্ষে কথা বলবেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের যারা খারাপ রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমরা তারা সোচ্চার হন, এবং নির্বাচন যেভাবে হচ্ছে, যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি হচ্ছে, আপনারা এসব দলের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ আমরা সবাইকে। ধন্যবাদ। জনাব কাজী মনির, আমার নেটে খুব ডিস্টার্ব করতেছে কেন যেন, আমি মোবাইল নেট। এখন হচ্ছে কি যে সেইখানে তাদের যখন প্রশ্ন করেছে যে না মূর্তি বানানো জায়েজ না, যে আপনারা একটা মূর্তি বানাইলেন, রিক্সা রাখলেন, নিয়ে যাচ্ছে, বলছে আসলে এটা আসলে 3 দিনের জন্য বানানো হয়েছিল, বলছে 3 দিনের জন্য জায়েজ আছে, তখন সে কথা বলতে পারেনি। এখন আমি বলতে চাচ্ছি যে সেই সরোয়ার্দিতে জাতীয় সঙ্গীত গাওয়া হলো না, সেখানে মনে করেন অনেক কিছুই হয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীত কিন্তু তারা গায়নি। তাইলে এইটা কি আপনার হৃদয়ে রক্তকরণ হবে না? এখন আমাদের এই সালাম সাহেব বলল যে আপনার এই দেশে স্বাধীন হয়েছে নতুন করে, এরপর বিপ্লব হয়েছে। আমি ওনাকে যদি প্রশ্ন করি যে আপনি একজন মাওলানা মানুষ, আপনি বলেন বিপ্লব কি কোথাও কাগজ কলমে হয়েছে? আমাদের বিপ্লব হয়েছে, কিন্তু স্বীকৃতি হয়েছে গণ অভ্যুত্থান। আপনি কি এটা স্বাধীনতা বলবেন? পৃথিবীতে কোনো দেশে পাবেন যে স্বাধীনতা মানে একটা নতুন মানচিত্র হবে, নতুন একটা ভূখণ্ড আপনি পাবেন? আপনি কি পেয়েছেন? আপনি কোনোভাবে যেটা ইনিয়ে বিনিয়ে বলতে চান, আমি যেটা বলতেছি, তানভীর সাহেব সঠিক কথা বলেছে যে স্বাধীনতা 71-কেও অস্বীকার করা যাবে না, 24-কেও অস্বীকার করা যাবে না। এই ব্যাপারে আমি একেবারে একমত। এবং 90-কেও আনতে হবে। 90-তেও কিন্তু কম লোক মারা যায় না। আমার চোখের সামনে একদিন মারা গেছে প্রায় 122 জন লোক, যেটা আমরা লাস্ট ওই উত্তর গেটে ছিলাম, দক্ষিণ গেটে আমরা ছিলাম হইলে আজাদ প্রকাশের দিকে। আমরা মনে করেন সে সময় গুলিবিদ্ধ হয়েছি, আমরা জেল কেটেছি। তখন এত পত্রিকা ছিল না, মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আমাদের ওই সময় কিন্তু অনেক লোক মারা গেছে। এবং
এই যে বিষয়, এগুলোকে চিন্তা করতে হবে, এগুলোকে বলতে হবে। এখন আপনারা একচেটিয়া যদি বলেন, আমি যেমন কালকে যেটা বলতেছিলাম যে কালকে যখন নির্বাচন কমিশনে গিয়েছি তখন আমাকে একটা সাক্ষাৎকার নিয়েছে, আমি দেখলাম প্রায় 7-8 লাখ লোক দেখেছে স্বদেশ বার্তা। তখন আমি বললাম যে আমি এইখানের ভিডিওগুলো বারবার দেখেছি, রুমিন ফারহানা আসলে কে তাকে ধাক্কা দিতে চাইছে, তাকে আর দিকে তেড়ে গেছে এইটাও সে জানে না। সে দেখছে কেউ আসছে, মনে করেছিল বিএনপির লোক, এই জন্য বলছে যে বিএনপির জন্য এত কিছু করলাম। সে তো আমাদের অনেককে জামিন করাইছে, আমিও জামিন করাইছি তাকে দিয়া। এরপর সে রাজপথে ছিল, এখন কি সুবিধা নিচ্ছে অসুবিধা নিচ্ছে উভয়টাই বলতে হবে। এখন সেইখানে সেই রুমিন ফারহানা সেটা বলছে যে এটা কি বিএনপির জন্য করলাম যে আমাকে আজকে ধাক্কা খেতে হবে। পরবর্তীতে দেখা গেছে ভিডিওতে যে তেড়ে আসছে যে সে হচ্ছে একজন অন্য সংগঠনের, এবং পরবর্তীতে সেটা মনে করেন যে বারবার সে জোর করে ওখানে আসছে। এইটা কি এটা জোর করে আসা যাওয়ার জায়গা? এইটা অরিজিনাল, আমি তো নিজে কালকে গেলাম শুনানিতে, কমপ্লিট একটা আদালতের মতো, এবং আদালতের মধ্যে বললে ভুল হবে, এর চাইতো 2 গুণ 3 গুণ সম্মানিত জায়গা। 5 জন প্রধান নির্বাচন কমিশনার সহ এবং সচিব, পিছনে আবার তাদের অনেকে যারা নোট করতেছে লিখতেছে, তার সামনে আমরা। এইখানে কি এইখানে কোনো ধাক্কাধাক্কি জোর করে যেতে হবে, পুলিশকে খেলা দিয়ে যেতে হবে, এইটাও তো ঠিক না। অতএব এখানে উভয়েরই মনে করেন যে ভুল হচ্ছে বা এটা সেটা বলা যায়, কিন্তু একচাটিয়া বললে তো হবে না। আমরা বাংলাদেশে না, সব জায়গায় নিয়মটা হচ্ছে যে যে অপরাধটা প্রথম করে তার কিন্তু দোষটা বেশি হবে, তার ওইটা নিয়ে বিচার হবে, পরে যেটা হয়েছে সেটা পরের ব্যাপার। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে দেখেন, আপনার 2005 সাল থেকে আমি 1000 পর্যন্ত সার্চ লাইট দিয়া জামাতকে খুঁজে পাই নাই। আমরা একসাথে জামাতের সাথে আন্দোলন করেছি। আপনার 14 আগ পর্যন্ত জামাতের লোক, শিবিরের লোক, আমরা যখন যৌথ আন্দোলন করেছি, যাই দেখতাম যে প্রোগ্রাম দেশে 11টায় 10টায় সব ফিতা বান্ধা সামনের সারিতে এবং জায়গা দখল করে ফেলাইছে। প্রোগ্রাম কিন্তু বিএনপি জামাতের উভয়, কিন্তু 15 সাল পর্যন্ত পরে আর দেখি না। এবং আমি দেখি আমার বিএনপি ছাত্রদল বিভিন্ন জায়গায় পদ নিয়ে ঢুকছে, বলে যে কিছু বললেন না, গণ অধিকার পরিষদে ঢুকছে, এই কল্যাণ পার্টিতে ঢুকছে, ছাত্রলীগে ঢুকছে, ঢুইকে তারা এইভাবে রয়েছে। এখন যদি তারা বড় বড় কথা বলে, তাদের বলতে হবে যে আমরা এই কৌশলের জন্য ব্যাখ্যা দিতে হবে, দেওয়ার পরে বলতে হবে যে আমরা জুলাইতে আন্দোলন করেছি, শেষের দিকে আমরা একেবারে চাঙ্গা হয়েছি, এটা বলতে হবে। না বললে তো হবে না ভাই। আমি তো 3 বার আয়না করে গিয়েছি, আমি তো গুলিতে পাউডা ভেঙে ফেলেছি, আমি 1.5 বছর ভুগছি, আমি একদিন বাসায় থাকতে পারি নাই, আমার ব্যবসা শেষ। এখন সেইগুলো তো আমরা যখন শুনি যে একজন এরকম বলে, তাই আমি সর্বসাকুল্যে বলতে চাচ্ছি যে উভয়ের মূল্যায়ন করতে হবে, তাহলে এই কাটা ছোড়াছুড়ি হবে না। হয়তোবা ফজলুল হক সাহেব উনি এটা ধারণ করতে পারে না, নিজে 1200 মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিল, 1200 লোককে ট্রেনিং দিছে। এখন এই লোকটা যখন দেখছে তার 1200 লোকের তার সামনে 100 মারা গেছে, এইটা এখন তাদের অবমূল্যায়ন করা হয়, হয়তোবা তখন সে দিশাহারা। সর্বশেষ আমি বলতে চাচ্ছি আপনাকে যে আজকে দুঃখজনক, আমি দেখি নামাজও পড়তেছে, তারা আবার ওইখানে মিছিলও দিতেছে এবং বিচ্ছিরি ভাষায় এইটা মব সৃষ্টি করতেছে, এবং যেটা করা দরকার না। এটা আমির সাহেব বলছে যে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সেখানে স্পষ্ট মেয়ে ছেলে টুপি পরা হুজুর, দাড়ি পরা হুজুর বসে যে স্লোগান দিচ্ছে যে কাউয়া, আর এইটা আবার এখানে লেখকে একটা মেয়ে, 2টা মেয়ে সামনে রাখছে, এই ধরনের পক্ষ নিয়ে কথা বলা, এটা তো মনে করেন স্বাধীন বাংলাদেশে বা আমাদের নতুন বাংলাদেশে এটা বরদাস্ত করা যায় না, দুঃখজনক। এবং আমি মনে করি যে এদের কি মা বাবা নাই, এরা কি নিষিদ্ধ পল্লীতে হয়েছে? এই ধরনের মেয়েরা কিভাবে বলে, এবং তার পাশে আবার টুপি পরা দাড়ি পরা লোকজন বসে বসে শুনবে, তারাও প্রতিবাদ করবে না, আবার সেইখানে জামাত করিয়া নামাজও পড়ে, এটা কিসের কোথায় আছি? এইটা তো হতে পারে না। অবশ্যই আইনের আশ্রয় নেওয়া হবে, যদি অপরাধ করে তাকে আমরা আইনের আশ্রয় নেব, বিচার করবো। এটা আনবির সাহেব বলছে আমি মামলা করব, মামলা হবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আমরা কি নতুন বাংলাদেশে এটা চেয়েছি? আমরা বাচ্চা নিয়ে বউ নিয়ে আন্দোলন করেছি এই জন্য? দুঃখজনক। আমার কথা হচ্ছে আমি অপরাধ করলে আমার বিরুদ্ধে আপনি আইনি আশ্রয় নেন, আমার বিরুদ্ধে আপনি যুক্তিযুক্ত মামলা করেন, আমাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনা হোক, কিন্তু এই জন্য মব সৃষ্টি করা হবে। যখনই বিএনপি জানছে তাকে করেছে, 3 মাসের জন্য স্থগিত করেছে, প্রয়োজনে বহিষ্কার করবে, সবকিছুর উপরে কথা হচ্ছে যে আমরা আইন হাতে তুলে নিতে পারি না, এবং এটা কোনোভাবে নেওয়া উচিত না। মব সৃষ্টি করা যাবে না, সেই ভাষায় গালিগালাজ দিয়ে স্লোগান দেওয়া, এটা একটা শিক্ষিত সমাজ বা ভদ্র সমাজ বা সভ্য জাতির জন্য প্রযোজ্য না। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আবার আসছি। সাকিব মোল্লা আনমিট করেন, শুধু প্রশ্নটা বলবেন বিষয়ের উপর। অনেক দর্শক আছেন, হয়তো সবাইকে সুযোগ দিতে পারবো না, সময় স্বল্পতা। আসসালামু আলাইকুম। কাজী মনিরুজ্জামান স্যারের কাছে প্রশ্ন করতে চাই, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে ঘটনাটা ঘটেছে, রুমিন ফারহানার মুভমেন্ট আপনি দেখেছেন? আর মুখে দিক তাকে আছে ভাব ভঙ্গি তো মাফিয়া ফেলের কাছে, এত একটা মহিলা মানুষ, এত একটা মাফিয়া ফেলের কাছে, আর যে আকার ইঙ্গিত হাতে যে ইশারা দিচ্ছে তার যে বাহিনী রে,
হ্যাঁ ভাব ভঙ্গি এর সামনে আবার কিসের স্বামী ওসমান নারায়ণগঞ্জে, এই তো বাংলাদেশের বড় বর্তমানে মাফিয়া। আর আরেকটা কথা বলতে চাই, স্যার যেহেতু মুক্তিযোদ্ধার কথাটা বললো, আমি কাজী মনিরুজ্জামান স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে 9 মাসে 30,000 লোক শহীদ, 30 লাখ লোক শহীদ হয়েছে, এবারে যে গড়ে ভর্তায় প্রত্যেকদিন 11-12,000, আর 48,000 গ্রাম বাংলায়, তাহলে প্রত্যেকদিন আর প্রত্যেক গ্রামে 40 জন করে লোক মারা গেছে। এই কথাটা আসলে আদৌ কতটুকু সত্য, আমি কাজী মনিরুজ্জামান স্যারের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর ওই 72 বছর বয়সে গেলে ওই লোকের হলো 72, সেটা সম্মানীয় লোক, যারা তারা রাজাকারের বাচ্চা। আমার বয়স এখন 35 বছর, আমি রাজাকারের বাচ্চা, আমি গেছিলাম আন্দোলন করতে, আমরা কি রাজাকারের বাচ্চা? ওই লোকের ভ্যাকসিন মারা উচিত, বাবা মারানো উচিত। ধন্যবাদ মুনির ভাই, আপনি সহ বিজ্ঞ আলোচক বৃন্দ এবং আমার দর্শক ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। ফজলুর রহমান স্যার এবং রুবিন ফারহানা, আমরা তাদেরকে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব নেতৃবৃন্দ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন, তাদের মধ্যে এই দুইজন ব্যক্তিও কিন্তু আমরা দেখেছি খুবই সোচ্চার ছিলেন। বিষয়টি দুঃখজনক, তাদের নিয়ে যে মত সৃষ্টি করা হচ্ছে। আর আমি মনে করি যে এই মত সৃষ্টিকারীরা, ওই আমি ফাঁসিবাদীরা হয়তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এক ধরনের মানে চক্রান্তে লিপ্ত, যার চক্রান্তের পায়ে ফাঁদে পা দিচ্ছে এই আমাদের সিনিয়র নেতৃবৃন্দগণ। এরকম আমরা দেখছি যে আমাদের দুদু সাহেব এবং ভাই, আমি প্রশ্ন করতেছি, আমি মনিরুজ্জামান ভাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করছি যে আমরা কি আওয়ামী ফ্যাসিবাদীদের এবং এই মত সৃষ্টিকারীদের ফাঁদে পা দিচ্ছি কিনা? কারণ আমরা দেখছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কে নিয়ে নানা রকম এক এক সময় এক এক বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে মত সৃষ্টিকারীরা। এটা কি তার একটা অংশ কিনা? এটা আমি প্রশ্ন রেখে যাই মনিরুজ্জামান ভাইয়ের কাছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান ভাই একটা সুন্দর কথা বলেন যে তারা নামাজ পড়েন, আবার ওই মেয়েদের নিয়ে বসেও থাকেন, আবার আন্দোলন করেন। এটা তো কৃষ্টি কালচার সংস্কৃতি একটা বাংলাদেশে আছে, নামাজ পড়বে, টুপি পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, সবকিছু করবে, ইসলামের ভেতর থেকে করবে, আবার আন্দোলনও করবে। এটা বাংলাদেশের একটা চিরাচরিত নিয়ম। এটার মধ্যে আবার একই জায়গায় মানে 10 ফুটের মধ্যে এরপর আবার আপনার ওই জায়গায় আবার হুজুররা বসে আছে, এরাও দিচ্ছে, লেখালই বই রয়েছে, ওই জায়গায় দাঁড়াই আবার নামাজ পড়তেছে। এটা কোন কি অবস্থা? এই রাস্তার উপরে আপনি নামাজ পড়তে গেলেও জায়গা পাক হইতে হবে, শরীর পাক হইতে হবে, পোশাক পাক হইতে হবে। এমন ওই জায়গায় বিচ্ছিরি ভাষায় স্লোগান দিল, উনিও বলো, আবার উনি ওই জায়গায় নামাজ পড়েন। এইটা আমি আচ্ছা মনিরুজ্জামান ভাই, ঠিক আছে, আমরা এভাবে বিশ্রী ভাবে পড়লে পরেও আমরা আল্লাহর প্রতি অনুভূতিশীল, রাসূলের প্রতি আনুগত্য দেখ। আপনারা ওই দাবি শিক্ষার্থী যে কালকে যে হাঙ্গামাটা করলেন, মসজিদে যায় নাই, পাশেই মসজিদ, সাথে মসজিদ, সেই মসজিদে যায় না। এখানে দেখা গেল ইসলাম খুবিয়ে কাজ করতেছে, ওই যারা ওই হিজাব পড়তেছে তাদের হিজাবের বিরুদ্ধে কথা বলতেছে। এখান থেকে বোঝা যায় আমরা খিচুড়ি মার্কা ধর্মের মধ্যে থাকলেও আল্লাহর প্রতি আনুগত্যশীল, কিন্তু আপনারা সেকুলার ধর্মের মধ্যে থেকে ইসলামকে বারবার হটানোর যে প্রয়াসটুকু করতেছেন, বাংলাদেশের মানুষ কি এটা মেনে নেবে? এটা মেনে নেবে না, যার কারণে শেখ হাসিনা এখানে পালাতে দিশা পাইলেন না। আপনারা যদি ইসলামকে সমন্বিত করতে না পারেন, ইসলাম, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং রাজনীতি, তাহলে আপনারাও ওই হাসিনার মতো পালাতে বাধ্য হবেন। কাজেই বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে হবে, এরপর ভাবতে হবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর আনমিউট করেন। মনির ভাই আসসালামু আলাইকুম, আপনার সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটা প্রশ্ন করব। একটা হলো সালাউদ্দিন তানভীর ভাইকে, ওনার বিরুদ্ধে আমি সরাসরি ওনাকে আমি পাই না, এই কারণে কথাগুলো বলতে পারছি না আগে, এখন পাইছি হিসাবে কথাটা বলতেছি যে ওনার বিরুদ্ধে 400 কোটি টাকার একটা দুর্নীতি কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি। উনি ওনার এই দুর্নীতির বিষয়ে কিছু কথা বলবেন। আর মনিরুজ্জামান ভাই, উনি একটা ঘরোয়া পরিবেশে ওনার এলাকাতে উনি ইসলামের কথা বলে, উনি মুনাফিকের কথা বলে, উনি ওনার এলাকাতে কোনো একটা জায়গাতে ঘরোয়া একটা বৈঠকে বলছিল যে 5 বছর তো আমরা ক্ষমতায় থাকবো, একটা দিন মানুষের বাঁচা বেরোলে সমস্যা কোথায়? এদের মুনাফিক কেউ শুনেন, এরা আরেকজনকে মুনাফিক বলে, এরা আরেকজনের কাহিনী শুনে। আমরা প্রথম আলোচনাতে এই বিষয়টা উনি ক্লিয়ার করেছেন, আপনি শুনেন নাই? আমি এই বক্তব্য দিই নাই, এইটা দেশে জামাতে নায়েবের আমির, এইটা আমি বলেছি যে নায়েবের আমির আবু তাহের সাহেব পরে বলছেন। আমি কথাটা, আমি প্রশ্নটা শেষ করি, আপনি পরে বলছেন।
ফজলুর রহমানরা 3 মাসের জন্য ফজলুর রহমান কি চিকিৎসা শেষ হবে নাকি? ফজলুর রহমান 5 তারিখের পরে 13-14 মাস যে কাহিনীগুলো করছে 3 মাসে তাকে ডাক্তারখানায় সুস্থ হবে নাকি? তার তো 13 মাস আবার ডাক্তারখানায় থাকা দরকার। অন্তত 13 মাসের জন্য যদি বহিষ্কার করতো তাহলে তো আমরা বুঝতাম যে তার চিকিৎসা হইব। তো এইভাবে আপনারা যে পুরা দেশের মানুষগুলোর লোকের সিনেমিনি খেলতেছেন, কেউ কথা বললে আওয়ামী লীগের মতো কথা টানেনি, এই কথারে মানে আপনারা কোনো ছাড় দেন না, কোনো সাড়া দেন না, এটারে ট্যাগ লাগান, ওটারে ট্যাগ লাগান, ভাই এগুলো আমরা আলোচনায় যেতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ধন্যবাদ অতিথিবৃন্দকে। আমি মেজর ইমরান স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা, 1971 সালে যুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী বা রাজাকার। আপনার কাছে আমার জানার ইচ্ছা, এই 24-এ ভারতের আধিপত্য থেকে বের হতে যে যুদ্ধটা ছাত্র জনতা করেছে, এখন যারা তাকে কালো বাজার বলছে বা কালো অধ্যায় বলছে, তাদেরকে কি উপাধি দেওয়া যাবে? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মনির ভাইয়ের কাছে। মনির ভাই, আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা, 32 ভাঙার কারণে রুমিন ফারহানার বুক ফেটে গেল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হলো তখন কেন তার বুকটা ফাটলো না? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যাদের কারণে বর্তমানে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, ফজু বলেন, রুমিন ফারহানা বলেন, গোলাম মাওলা রনি বলেন, হাবিব বলেন, আপনারা যারা জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেন, আপনারা কেন হাইকমান্ডকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন না? কারণ কি আপনাদের মধ্যে কি ভয় কাজ করে যে তাদের বিরুদ্ধে বললে হয়তো আপনাদের কথাই থাকবে না, এই ভয়টা আপনাদের মধ্যে কাজ করে কিনা? এই প্রশ্ন উত্তরটা দিয়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আছেন, আমি যদি সময় হয় আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করবো, কারণ অলরেডি 1 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। জনাব আব্দুল সালাম যুক্তিবাদী, দর্শকের কোনো প্রশ্ন আপনার কাছে নেই, তবে দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আসে। 71 এবং 24 আওয়ামী লীগের সময় 71 নিয়ে অনেক রাজনীতি করেছিলেন আওয়ামী লীগ, বিশেষ করে রাজাকারের ইস্যুটাকে টেনে এনে সেই একই নেগেটিভ এখন দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কিনা? 71-24-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর মূল কারণটা কি জনাব আব্দুল সালাম? জি, ধন্যবাদ প্রিয় ভাই, আবারও দ্বিতীয় পর্বে সুযোগ দেওয়ার জন্য। আমি মনিরুজ্জামান মনির ভাইয়ের বিষয়ে কথা বলি। আমি আসলে ভাবতাম ভাই অত্যন্ত বিচক্ষণ, মেধাবী, যোগ্য, সিনিয়র পার্সন একজন লোক, কিন্তু তিনি তার বক্তব্যে ইনিয়ে বিনিয়ে মূলত ব্যারিস্টার রুমিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন বলে আমার মনে হয়েছে। এবং তিনি যতটা সময় বক্তব্য দিয়েছেন তার চেয়ে বেশি সময় জামাত ইসলামের বিরুদ্ধে তিনি বিষোদগার গাইলেন। ঠিক আছে, উনি গাইতে পারে। এখন আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন 71 আর 24, এই বিষয়টা তো অস্বীকার করার কিছুই নেই। 71ই বাংলাদেশের জন্ম, সুতরাং 71কে স্বীকার করেই আমাদের 90-এর অভ্যুত্থান মানতে হবে, 15ই আগস্টের সামরিক বিপ্লব মানতে হবে, আবার 24-এর গণবিপ্লব বা গণ অভ্যুত্থান আমাদের মানতে হবে। সুতরাং 71 দিয়ে আমাদের শুরু, 71টা মেনে নিয়েই আমাদের পরবর্তী বাংলাদেশ। এখানে কারো কোনো প্রশ্ন নেই, বিতর্কও নেই। মূলত তানভীর ভাই যে বিষয়টি বলেছেন, এই বিতর্ক তারাই শুরু করেছে যারা মূলত 24-কে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। 71-কে কেউ অস্বীকার করে নাই, না বিএনপি, না জামাত ইসলাম, না এনসিপি। সুতরাং 71 নিয়ে কোনো প্রশ্ন নেই, 71 নিয়েই আমাদের বাংলাদেশ শুরু। কিন্তু 71 এবং 24-কে যারা মুখোমুখি করেছে মূলত তারাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে 24-কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এই বিষয়ে আমার বক্তব্য শেষ। আমি ধন্যবাদ দেই মেজর ইমরান ভাইকে। ভাই একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার যে ব্যবহার, আচরণ, তার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে মুনাফিকের যা যা চরিত্র তার এই অবস্থান এবং ব্যবহারের মধ্যে পরিষ্কার পরিস্ফুটিত হয়েছে। যে নির্বাচন কমিশন অফিসে তিনি নিজেই গুন্ডা এবং সন্ত্রাস বাহিনীকে ভাড়া করে এনে এনসিপির নেতা আতাউল্লাহকে পিটিয়ে নিয়েছেন, আবার নিজেই সেই নাটককে ঘোরানোর জন্য মিডিয়ার সামনে বলছেন যে যেই বিএনপির জন্য আমি 16 বছর লড়াই সংগ্রাম করলাম তারাই এসে আমাকে ধাক্কা মেরেছে। মূলত বিএনপিকে এখানে একটা দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে তিনি যে এনসিপির নেতাকে ধরে পিটিয়েছেন, গুন্ডা সন্ত্রাসীদের মপ করেছেন, সেই বিষয়টিকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার মুখের যে চেহারা, ভাষা, দাম্ভিকতা, তানভীর ভাই যেটা বলেছেন, একেবারে তার রূপের ভেতরে স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্টের রূপ প্রতীয়মান দেখা যায়। মানে হাসিনার প্রকৃত রূপ তার মধ্যে এখন বিদ্যমান। তার মুখের যে চেহারা, যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, এটা কখনোই জাতি তার কাছ থেকে আশা করে না। এবং তিনি বিভিন্ন টক শোতে গিয়ে যে ভাষায় আক্রমণাত্মক, অহংকারী, দাম্ভিকতা নিয়ে কথা বলেন, এটা 24 পরবর্তীতে বাংলাদেশে, এটা বাংলাদেশের মানুষ কখনোই আশা করে না এবং এটা করা উচিত হবে না। সর্বশেষ যে বিষয়টি আমাদের মনিরুজ্জামান মনির ভাই বললেন যে 91 সালে আমরা জামাত ইসলামকে নিয়ে সাথে তাদেরকে আহ্বান করেছি। মানে আমরা ওই আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে আমরা হাত দেখাই না, লাড়কি দেখাই। মানে বিএনপিকে কাছে, মানে বিএনপি জামাতকে কাছে নেয়নি, আহ্বান করেছে। অথচ বিএনপির পক্ষ থেকে নিজেরাই জামাত ইসলামের কাছে বারবার গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব সংসদে নিজে বলেছেন
যে জামাত ইসলামের কাছে বারবার সিনিয়র নেতারা গিয়ে তাদেরকে কাছে নিয়ে 91 সালে তারা সরকার গঠন করেছেন। সুতরাং জামাত ইসলামকে সাথে নিয়ে তারা সরকার গঠন করেছেন, তখন কালো শক্তি ছিল না। আবার 1 সালে জোট করেছেন, কালো শক্তি ছিল না। আবার আপনারা বলছেন তাদের আমরা সাথে নিয়ে নি, আমরা তাদেরকে শুধু আহ্বান করেছি। এগুলো কথা আসলে ওই দ্বিচারিতার মতোই পড়ে আর কি। পরে আরেকটি প্রশ্নটি মনিরুজ্জামান ভাই করেছেন যে জামাত ইসলাম বক্তব্য দেয় যে নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব হারাম, এটা জামাত ইসলামের বক্তব্য নয়, এটা কোরআনের বক্তব্য। আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পরিচালক কোনো নারী হতে পারবে না, নেতৃত্ব পরিচালকের দায়িত্ব থাকবেন পুরুষের উপরে। এখন জামাত ইসলাম বিএনপির সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্যই নারী নেতৃত্ব হালাল হয়ে গেছে, আবার বের হয়ে এসেছেন এই জন্য নারী নেতৃত্ব হারাম হয়ে যাবে এমন বলার সুযোগ নেই। হালাল হারাম এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। হালালকে হারাম অথবা হারামকে হালাল করার পাওয়ার বা যোগ্যতা জামাতকেও দেওয়া হয় নাই, চরমনাই হেফাজত বিএনপিকেও দেওয়া হয় নাই। সুতরাং এখন প্রশ্ন হতে পারে তার জামাত ইসলাম বিএনপির সঙ্গে কেন গেল? বিএনপির সাথে গিয়েছেন, খালেদা জিয়া নারী নেতৃত্ব দিয়ে বিএনপির সরকার গঠন করেছেন, তারপরও বিএনপি সমর্থন কেন করলেন? সমর্থন করার পিছনে কারণ হলো বেগম খালেদা জিয়া সেই সময় যদি হারাম থাকে তাহলে শেখ হাসিনা ছিল ডবল হারাম। ওই সময় সিচুয়েশনটা এমন ছিল, হয়তো বা হয় বেগম খালেদা জিয়া সরকার হবে, না হলে শেখ হাসিনা সরকার হবে। এখন খালেদা জিয়া যদি হারাম হয় তাহলে শেখ হাসিনা হলো ডবল হারাম। তার কারণ কি? আমরা বিএনপির স্বভাব দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তার সব সময় ইসলামের পক্ষে কাজ করেছেন। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছেন, ধর্মীয় ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছেন, এই বাংলাদেশে আল্লাহর নামের তাকবীর দেওয়ার বৈধতা দিয়েছেন। সুতরাং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে কাজ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যে আলেম ওলামাদের একটা মহব্বত ছিলেন, ইসলামপন্থীদের ঘনিষ্ঠতা ছিলেন, এই জন্য জামাত ইসলাম মনে করতো যে আওয়ামী লীগের চাইতে বিএনপি কিছুটা ইসলাম ঘেঁষা, অর্থাৎ বিএনপির চাইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি বেশি হবে। এই জন্য তারা আওয়ামী লীগকে সমর্থন না করে বিএনপিকে সমর্থন করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া যে বিএনপি করেছে সেই বিএনপির উপরে বর্তমান নেতারা কি আছে? সেখান থেকে তারা বহু দূরে সরে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তৃতা দিচ্ছেন, তিনি বলছেন যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। শরিয়া আইন কি? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, হাদিসের আইন। আপনি কোরআন হাদিসের আইন মানতে না পারেন, মুসলমান যদি দাবি করেন অন্তরে বিশ্বাস থাকতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন, কোরআনের স্পষ্ট ফতোয়া, আপনি কাফের, মানে আপনি অস্বীকার করেছেন। আপনি বিশ্বাস করেন কিন্তু মানেন না, তাহলে আপনি ফাসেক, তওবা করলে মাপ পাবেন। কিন্তু যখন আপনি বলবেন আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি অস্বীকার করেন, আর অস্বীকারীদেরকে কাফের বলা হয়। আবার সম্প্রতি তারেক রহমান বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উভয় আরণ্য ঘটতেছে, উভয় আরণ্য হচ্ছে, আমরা মৌলবাদ এবং চরমপন্থাকে ঠেকাবো। মৌলবাদ কি? মৌলবাদ হলেন কোরআন, মৌলবাদ হাদিস, মৌলবাদ আল্লাহ, মৌলবাদ রসুল। সুতরাং মৌলবাদকে ঠেকানোর ঘোষণা দেওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। যে শরিয়া আইনে বিশ্বাস করি না, মৌলবাদ ঠেকাতে চাই, এগুলো বক্তব্য তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখে আমরা শুনিনি, আমরা তো বেগম খালেদা জিয়ার মুখে শুনি নাই। তাহলে এখন বিএনপির নেতারা কেন সেই সমস্ত বক্তব্য দিচ্ছেন? এই সমস্ত বক্তব্যের কারণেই তো মানুষের মনে সন্দেহ জেগেছে যে স্বৈরাচার হাসিনা আলেমদেরকে জঙ্গিবাদ বলতো, রাজাকার বলতো, আর এখন আপনারা ক্ষমতা যাওয়ার আগে মৌলবাদ বলা শুরু করেছেন, শরিয়া আইনে বিশ্বাস করি না বলা শুরু করে দিয়েছেন। তাহলে আপনাদের আর স্বৈরাচারদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলেন? আজকে এই সমস্ত বক্তব্য যদি আপনারা না দিতেন তাহলে তো আপনাদেরকে ইসলাম প্রিয় মানুষেরা তৌহিদি জনতা আপনাদের শত্রু মনে করতো না। বাংলাদেশের মানুষ তো বিএনপি কে ভালোবাসে, যে বিএনপি ইসলাম প্রিয়, তারা ইসলাম ঘেঁষা, আর আওয়ামী লীগ হলেন বামপন্থী ঘেঁষা, ভারতপন্থী। তাহলে সেই জায়গা থেকে আপনারা ফিরে আসলেন কেন? 5ই আগস্টের পরে কি এমন ঘটলো যে আপনারা প্রধান তীর নিক্ষেপ করলেন ইসলামের উপর, ইসলামী দলগুলোর উপরে? কি কারণ? আজকে তো আপনারা বলছেন যে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাবো, যান, দেশের জনগণ সমর্থন দিলে আপনারা ক্ষমতায় যাবেন। তা আপনারা ক্ষমতায় যান, দেশ চালান, ইসলামকে প্রতিপক্ষ আপনারা কেন বানাইলেন? আপনারা বলছেন মৌলবাদের উত্থান করতে। মৌলবাদ কি? কি ব্যাখ্যাটা কি? মৌলবাদ বলতে আপনারা কি বুঝাচ্ছেন? চরমপন্থা বলতে কি বুঝাচ্ছেন? চরমপন্থা তো তারা যারা চাঁদাবাজি করতেছে, চরমপন্থা তো তারা যারা নিজেরা নিজেদের দলের লোককে 1 বছরে 110 জনকে হত্যা করেছে। চরমপন্থী তো তারা যারা চাঁদা না পেয়ে ইটা মেরে পিটিয়ে মানুষকে হত্যা করতেছে। তারেক রহমান সাহেব তো বলতে পারতেন যে আমরা চাঁদাবাজ মুক্ত দেশ গড়বো, দল গড়বো, আপনি সেটা বলতে পারলেন। আপনি বলতেছেন মৌলবাদ মুক্ত দেশ গড়বো। সুতরাং মনিরুজ্জামান মনির ভাই যে বিষয় বলেছিলেন যে আপনারা কেন সমর্থন করেছিলেন, এখন কেন করছেন না, আমি মনে করি বিষয়টি পরিষ্কার। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছে এই রাজনীতি থেকে বহু দূরে সরে গেছেন। আমি মনে করি এখানে আপনাদের ফিরে আসা উচিত। ইসলামকে আপনাদের লক্ষ্যবস্তু বানাবেন না, ইসলামকে প্রতিপক্ষ বানাবেন না। ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, শেখ হাসিনা বিদায় নিয়েছেন। আবারও নতুন করে যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে আলেমদের মৌলবাদ বানাবে, তাকেও আমি মনে করি অধপতন সেই রকম হবে। আমি আরেকটি বিষয় বলে শেষ করব, যদিও আপনি সেই 2টা টপিক বলেছেন সেই টপিকের সঙ্গে আজকে মিল নেই। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি
স্বৈরাচারের দোষরদেরকে গ্রেপ্তার করলেই তাদের পক্ষে মায়া কান্না কাদার মতো এই যে ফজলুর রহমান সাহেব, ব্যারিস্টার রুমিন ফারহানার মতো কিছু সুশীল আজকে সমাজে বের হয়েছে। আমরা গতকালকে দেখেছি তৌহিদ আফ্রিদি নামে সেই ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পরে অনেকেই মায়া কান্না কাচ্ছেন যে তার স্ত্রী গর্ভবতী, সেই সন্তান, অনাগত সন্তানের কি হবে। আজকে তার জন্য তার বাবা নাসিরউদ্দিন সাথী তার জন্য মায়া কান্না কাচ্ছেন। অথচ প্রমাণে দেখা যাচ্ছে এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী তারা যে অপকর্ম কুকর্ম স্বৈরাচার হাসিনার আমলে সরকারের সহায়তাই করেছে। আমি মনে করি প্রশাসনের এদেরকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরেই গ্রেপ্তার করা দরকার ছিলেন। তারা যেই মাই টিভি দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন, ইনকাম করেছেন, সেই মাই টিভির যিনি প্রধান, যিনি মালিক ছিলেন, সেই মালিক বিলকিস বেগমকে কর্মচারী হিসেবে নাসিরউদ্দিন সাথীর অফিসে ঢুকে আসল মালিককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজেরা মালিক সেজে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। আর যেই তৌহিদ আফ্রিদি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের জোর করে জবরদস্তি করে ধরে হাসিনার পক্ষে ভিডিও করার চেষ্টা করেছেন, হাসিনার পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করানোর চেষ্টা করেছেন। যারা করেনি তাদের অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন। ডিবি হারুনের মাধ্যমে তাদের উপরে অগণিত অত্যাচার করেছেন। ডিবি হারুন আঙ্কেলের অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় ভালোবাসা সেই ভাতিজা ছিলেন এই আফ্রিদি, তৌহিদ আফ্রিদি। আজকে তার জন্য মায়ে কান্না কাঁদছেন। আজকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনারা যারা মায়ে কান্না কাঁদেন, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছেন, আমার সন্তান পৃথিবীতে এসেছেন, আমার সন্তান এতিম, আমার খাবারের মতো খাদ্য নেই, থাকার মতো জায়গা নেই, আমাদের নিয়ে আপনার মনে মায়া কান্না আসে না, আমাদের জন্য আপনাদের আফসোস হয় না। অথচ তৌহিদ আফ্রিদি আর তার বাবার জন্য আপনারা মায়া কান্না কাঁদেন। এরা মূলত স্বৈরাচারের দোষর, এরা মূলত হাসিনার দোষর। তাদের পক্ষে কাজ করে এদের পক্ষে মায়া কান্না কাদার নামে মূলত স্বৈরাচারের পক্ষে তারা দালালি করতে চায়। আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কয়েক মাস ধরে টানা রিমান্ডে ছিলেন, তার স্ত্রী গর্ভবতী অবস্থায় দেখতে গিয়েছিলেন। সেখান থেকে গর্ভবতী আমার বোনকে গ্রেপ্তার করে অগণিত অত্যাচার নির্যাতন করেছেন। সন্তান জন্মগ্রহণ করার পরে মারা গিয়েছেন, জানাজাতে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। সুতরাং এরকম অগণিত অত্যাচার নির্যাতনের ইতিহাস স্বৈরাচার হাসিনার আমলে রয়েছে। আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, জানাজা করতে দেয় নাই, কবর জিয়ারত করতে দেয় নাই। আজকে শত শত শহীদ, তাদের সন্তানগুলো এতিম, হাজারো বোন তারা বেদবা, স্বামী বিদায় নিয়েছে। তাদের পক্ষে আপনাদের কোনো মায়া কান্না নেই, কোনো কথা নেই। আপনাদের কথা স্বৈরাচারদের দোষকদের পক্ষে। তার মানে বোঝা যায় এরা মূলত এই সুশীল সেজে স্বৈরাচারের পক্ষে দালালি করতে চায়। সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যে যাই করি, 24-এর যে অভ্যুত্থান হয়েছে, আমাদের মধ্যে যেন ঐক্য অটুট থাকে। স্বৈরাচারের দোষকদের ব্যাপারে আমরা তাদের প্রতিহত করার জন্য যেন একতাবদ্ধ থাকি। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ আব্দুল সালাম। মেজর ইমরান, দ্বিতীয় দর্শকদের একটা প্রশ্ন আছে আপনার কাছে, দর্শকের প্রশ্ন বলবেন দ্বিতীয় বিষয়টা নিয়ে মোটামুটি 24 এবং 71 মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ রয়েছে কিনা, বা যারা 24-71 নিয়ে বিতর্ক চেষ্টা করছে তাদের মূল মোটিভটা যারা। জি ধন্যবাদ মনির ভাই। অ্যাকচুয়ালি 24 বা 71 নিয়ে কোনো কনফ্রন্টেশন নাই। যারা এটা নিয়ে কনফ্রন্টেশন করে, ইভেন আপনি 47-কে অস্বীকার করতে পারেন না। 47-এ যদি পাকিস্তান না হতো, যেহেতু জাতি তত্ত্ব মানে তত্ত্বের উপরে, সেখান থেকে আমাদের 71 আসছে, 71 থেকে 90 আসছে, 90 থেকে 24 আসছে। ধরুন বঞ্চনা থেকে মানুষ মুক্তির জন্য এগুলি করে, নিষ্পেষণ থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে বাঁচার জন্য। এখন সবটাই এক্সট্রিমে গেছে। যখন কোনো কিছু এক্সট্রিমে যায়, স্বৈরাচার তখন পতন হতে পারে, এবং সেটা আল্লাহরও মানে এটা হুকুম, বা আল্লাহরও সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ দেখে। আমরা হয়তো অধৈর্য হয়ে যায়, আল্লাহ তাআলা দেখে। যাই হোক, মানুষের যেটা এখন 24 এবং 71 নিয়ে যেটা বলে, আমি ওই যে কাজী ডক্টর মনিরুজ্জামান ভাই খুব ভালো করে চিনি। উনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং অত্যন্ত সংগ্রামী একজন মানুষ। কিন্তু আজকে তার বক্তব্যে হয়তো তার দলীয় কিছু ব্যাপার আছে, কারণ দলের যেমন এই ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে তো মানে 24 ঘন্টা সময় দিয়েছিল, তারপরে 48 ঘন্টা সময় দিয়েছে, এবং 3 মাসের জন্য তার পদ স্থগিত করেছে। যদি আপনারা ওই যে সকসটা পড়তেন, কারণ দর্শন নোটিশটা, তাহলে আপনি দেখতে পারতেন ওখানে কিন্তু সব উল্লেখ আছে যে তার যে কর্মকাণ্ডগুলি বিএনপির হাইকমান্ড যে খেয়াল করতেছিল, কারণ এটা তো সাহেবের কাছে এটা জমা দেওয়া হয়েছে। সুতরাং অ্যাডভোকেট ফজলুর রহমান যে একটা বিতর্কিত লোক, সে যে একটা ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট, এই ফজলুর রহমান, তারপরে আপনার যে আমাদের এটা কাদের সিদ্দিকী, আপনারা যাকে বলেন বঙ্গবীর, ও কিসের বঙ্গবীর? বঙ্গবীর তো হলো ওসমানী, কিসের বঙ্গবীর? সে এই সমস্ত সে তো বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে 15ই আগস্টের পরে বর্ডারে, সে আমাদের বিডিআর এর ইন্ডিয়া থেকে, তারপরে সে আমাদের অফিসার মেরেছে। তো এগুলি সে কিসের হিরো বানান আপনারা? এই ফিরোজের মতো, অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো লোক না হলে কি বিএনপি চলে না? বিএনপি কি অচল হয়ে যাবে? এ সমস্ত অখাদ্য কুখাদ্য লোক, আপনারা যত কিছুই বলেন, দিজ আর অল রং আপনাদের কনসেপ্ট। আমি মনে করি আপনার মতো একটা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ব্রিলিয়ান্ট লোক, আপনি প্রফেসর মানুষ, আমি মনে করি এখানে আপনাদের কিছু বোঝার ভুল আছে। এখানে এটা হলো এই জন্য, দেখেন 24 সে কি করে বলে কালো শক্তি, কি করে বলে কালো শক্তি?
মানে 36 যেটা জুলাই আমরা বলি, এই কয়টা দিনে 1200 থেকে 1400 ছেলে মেয়ে আমাদের বিভিন্ন শ্রেণীর ক্লাসের বয়সের মানুষ মারা গেল। আমি নিজে সেনাবাহিনীর একজন সদস্য হয়ে আমি আমার পরিবার সহ আমি আন্দোলনে নেমেছি। আমার মেয়ে গেছে, আমার ছেলে গিয়েছে, ও আমাদেরকে বলে কালো শক্তি, অপশক্তি। এই 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 এত বড় অডাসিটি পাই কেমনে? বিএনপির মতো একটা বড় দলে এরা আশ্রয় নিয়ে তাদের শেল্টারে গিয়ে তারা বড় বড় কথা বলে। কি কথা, কি এমন সে কথা বলেছে? আমরা তো ভাই, আমি তো মিডিয়াতে ছিলাম বিভিন্ন জায়গায়, আপনার সাথে ছিলাম, আমি তো তার আপনাকে দেখেছি, রবি ভাইকে দেখেছি। এখন আমি রবি ভাইয়ের মধ্যে দেখি অনেক পরিবর্তন। কেন আপনারা ভাই কোদালকে কোদাল বলেন, টেল স্পেড স্পেড। এখন আপনারা এগুলি যদি বিএনপি কে শোনেন, বিএনপি কে মানুষ ভালোবাসে জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, এটা এখন আপনাদের মনে রাখতে হবে। এবং খালেদা জিয়া কখনো আপোষ করে নাই। তার মিথ্যা মামলার ব্যাপারে রুমিন ফারহানার কি ভূমিকা ছিল, কি কোনো কিছুই ছিল না, আমরা দেখি নাই। কি করে সে আপনাদের যাই বলেন এই 7 জন হাসিনার অবৈধ মানে বিতর্কিত ইলেকশন ইয়াতে যায় পার্লামেন্টে, এই যে এই সমস্ত মানুষকে আপনারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন। এজন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপি কিন্তু দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি বলতে পারি এটা আপনাকে খোলামেলা, আমি বললাম আপনারা কখনো এই ধরনের মানুষকে আপনারা অ্যাটলিস্ট সত্যটাকে সত্য বলেন এবং এদেরকে কর্নার করেন। একটা সহকারী আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা ব্যারিস্টার, যদি আমাদের এনসিপির নেতা হাসনাত বলে থাকে যে হ্যাঁ ধাক্কা ধাক্কি হয়েছে, ওই যে ওই ছেলেটাকে মেরেছে, আতাউল্লাহকে মেরেছে, যেটা আমরা দেখতেছি অন গ্রাউন্ডে, নাথিং ইজ ইনভিজিবল, সবই ভিজিবল। এখন আপনি রুমিন ফারহানা একটা কথা বললো যেটা বায়বীয়, সেটা প্রমাণ নাই। এখন তাকে আপনি বলছেন যে সে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, ফেলে দেওয়ার চেষ্টা করতে। আরে ওখানে তো লোকজন জনসমাগম হলে ভাই, আমি ওখানে 2-1বার কমসে কম আমি প্রেস মিটিং করেছি, আমিও ছিলাম আমার দলের লোকজনের সাথে, এবং আমরাও ধাক্কা ধাক্কির মধ্যে পড়েছি। এখন এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি কোর্টে গেলে, ঢাকা কোর্টে গেলে সিঁড়িতে উঠতে ধাক্কা লাগে রে ভাই। এখন কি করবেন? আর ওখানে আপনি যখন ধাক্কা লাগবে এরকম ইয়ে হবে, তা আপনি আপনাদেরকে সবাই পথ ছেড়ে দেবে নাকি? এটা তো রাজনীতিতে এগুলো মানতে হবে, এগুলো স্বাভাবিক ব্যাপার। তাহলে আপনি রাজনীতিতে আসে কেন? পর্দা করে ইয়াতে যান, ধর্মীয় আচরণ ইয়া মোতাবেক চলেন। এখন আপনি যে কথাগুলি সে বলেছে কোনোটাই তার আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য না। ফজলুর রহমান এরা দীর্ঘদিন ধরে আপনাদের কিছুদিন খুব উৎপাত করতেছিল, কিছু ওই যে সালাউদ্দিন আহমেদ, উনি ইন্ডিয়াতে 8 বছর থাকছে, উনি আসছে, উনি কথাবার্তা বলে মনে করেন ইন্ডিয়াতে অনেকে যাওয়া হয়েছে, তো উনি কথা বলে ওই ভাষায়, যে ভাষায় আওয়ামী লীগ কথা বলে, যে ভাষায় ভারত কথা বলে, তো উনি এখন থামছে এই যে ইলেকশন নিয়ে কথাবার্তা। তারপরে আপনার মির্জা আব্বাস অনেক একটা গাছ ফলায় কথা বলেন, গাছ মানে বাংলাদেশটা ওনার কাছে জিম্মি দিয়ে দিচ্ছে আমাদের কাছে। তারপরে আপনার যে মির্জা ফখরুল সাহেব তো ভদ্রলোক মানুষ, তারপর উনিও একটা কথা বলেছে যেগুলি আপত্তিকর। যেমন উনি বলেছে, আপনি যে বললেন বৈষম্য বিরোধী আন্দোলন, উনি বলছে আমাদের কোনো ভূমিকা নেই, কোনো অবদান আমরা এর মধ্যে জড়িত নাই। উনি 2বার বলেছে এটা। তারপরে এটা হ্যাঁ আমরা এটা মানি যে উনি এটা বলছে কৌশলগত কারণে, এটা আমরা স্বীকার করি। কারণ আমি নিজে ছাত্র দলের ছেলেদেরকে দেখেছি, যুব দলের ছেলেদেরকে আমি নিজে দেখেছি, বা আপনার প্রেস ক্লাবের সামনে হাইকোর্টে পুলিশের ওখানে আমি নিজে দেখেছি, আমি অন গ্রাউন্ডে আমি দেখেছি। সুতরাং আমার যেটা চোখে দেখা সেটা তো আমি বিশ্বাস করতে পারবো না, হয়তো কৌশলগত কারণে অনেক কিছু বলে। কিন্তু ঢালাও ভাবে যেখানে বাংলাদেশের আপামর জনতা 15 বছর 16 বছর হাসিনার গুম খুন, কত ভয়ঙ্কর অবস্থায় আলেমদেরকে ধরে জেলের মধ্যে ঢুকানো, একে মিথ্যা মামলা, জঙ্গি নাটক, সেইটাকে অপশক্তি না বলে, সেটাকে কালো শক্তি না বলে, কালো শক্তি বলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গিয়েছিল। কি বলেন? এটা যদি বাংলাদেশের মানুষ এইটা যদি এক না থাকতো, যদি অরাজনৈতিক প্ল্যাটফর্ম না হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখান থেকে নেতৃত্ব দিয়ে অনেকেই ছিল, সবাই ছিল, আমি বলবো একমাত্র ভারতের দালাল ছাড়া। সুতরাং এটাকে আমরা কখনোই কালো শক্তি, অপশক্তি এগুলি বলতে পারি না। এটা অপমান করা, স্বীকার করা হয়। এবং এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান যে একটা ভারতের দালাল, এটা বোধ হয় 1200 লোককে উনি নেতৃত্ব দিয়েছে, আপনার কে বলেছে? দিস ইজ হিজ স্টেটমেন্ট, দ্যাট ইজ নো হিস্ট্রি। ওনার সময় কোন ইতিহাস নাই। সেটা প্রতি 1200 লোককে যদি সে নেতৃত্ব দেয়, এটা ভাই রেকর্ড থাকতে হবে। আপনি বলে দেখেন, সে অনেক ফলস কথা বলে, মিথ্যা কথা বলে, হি মেক্স বুল স্টোরি। এই গাঁদাখুরি গল্প বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ মিথ্যা কথা বলে ঘটায় ঘটায়। শেখ হাসিনার কথা বলেছিল বি চৌধুরী, দেখেন এই একটা মাত্র নেত্রী, উনি ঘুমাইলে পরে মিথ্যা বন্ধ হয়, জীবিত থাকে তখন মিথ্যা কথা বলে। যারা হাসিনার রাজনীতি করছে, যারা আওয়ামী লীগ করে, তারা যদি তওবা না পড়ে, কোরআন শপথ করে, আমি বিশ্বাস করি না এরা তওবা পড়া আবার করবে, তওবা করবে, আবার করবে। হাসিনা কি এখন পর্যন্ত স্বীকার করছে যে বাংলাদেশের এই যে এত মানুষ মারা গেল এটা সে অনুতপ্ত হয়েছে, সে অনুশোচনা করছে? আওয়ামী লীগের একটা নেতা করছে কোনো? আপনি বলেন। সুতরাং ভাই আপনাকে বুঝতে হবে, যেখান থেকে যার জন্ম তার ব্যাপারে অত আস্থা নিয়েন না। আপনাদের হাই করা উচিত এই যে ফজলুর রহমানদের অরিজিন কি, কোথেকে আসছে, কত মানুষ মারছে, হত্যা করছে এরা। এই আপনার কাদের সিদ্দিকীরা মানে নাই, স্টেডিয়ামের মধ্যে লোক কোথায় মানে নাই? কোনো মানুষ পারে, স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ পারে। আর একটা বিল্ডিং ভাঙলো 32 নম্বরে, একেবারে আমি ওটা সাপোর্ট করি না, একেবারে দেখলাম ঝাঁপাইয়ে পড়ছে। এখন এইগুলি যদি আমরা না বুঝি, চলেন আমরা ভারত থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, যেটা বিএনপি পারে নাই, জামাতও পারে নাই, এটা করেছে এই ছাত্ররা নেতৃত্বে কথা, এবং এর পিছনে আমরা ছিলাম, এর সাথে আমরা ছিলাম, আমরা আমজনতা ছিলাম। কিন্তু আজকে যদি হাসনাত বলে থাকে
টেস্ট ম্যাচ, ধাক্কা ধাক্কি মানে এটা টেস্ট ম্যাচ হলো, এটা তো ইলেকশনের সময় এগুলি হবে। আরে ভাই, ও তো ভদ্র ভাষাই বলেছে, হাসনাতের চেয়ে তো খারাপ ভাষায় কথা বলেছে আপনার রুমিন ফারহানা। রুমিন সে তো একদম ব্যারিস্টার, সে নাকি হাইলি এডুকেটেড ফ্যামিলির মেয়ে, তার ব্যাকগ্রাউন্ড। তো সে যদি আপনার ভাই লতে কোর্টে যা ইচ্ছা তাই বলে, সেইটা কি আপনি সব জায়গায় বলতে পারে? আর সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করা, এটা অন্যায় না? সুতরাং আপনাকে বুঝতে হবে রুমিন ফারহানা কেমন একটা মেয়ে, কেমন একটা মহিলা, কেমন একটা নেত্রী আমরা কিন্তু বাইরে থেকে দেখি। আমরা কিন্তু তার কথা শুনে জাজ করবো, তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা বুঝি, তার চালচলনে বুঝি। যখনই তারা এই যে স্বৈরাচারের আমলে পার্লামেন্টে গেছে, প্লট চেয়েছে, পায়নি, তারপরে তেল মেরেছে, বহুত কথা আছে, আপামত ইয়াকেও, এইগুলি আমাদের কাছে সব রেকর্ড আছে। আমি রুমিন ফারহানার কোনো বক্তব্য দেখি নাই খালেদা জিয়ার মুক্তির পক্ষে। খালেদা জিয়া যে মুক্ত হলো, আজকে বিএনপির 17 নেতা মুক্ত হলো, মুক্ত হলো, যখন মুক্ত হলো তখন কি বলেছিল, যে ছেলেদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র, আজকে তারা এনসিপি করেছে, সবাই তারা এনসিপিতে নাই, বলেছে আমাদের বাচ্চাদের জন্য আমরা আজকে মুক্ত হয়েছে, আবেগ কথা বলেছে, এগুলো আমরা শুনেছি। সুতরাং যখনই আমরা কথা বলবো আমরা যেন নিরপেক্ষ ভাবে বলি, দলীয় দৃষ্টিকোণ থেকে আপনার বললে অনেক কিছু হবে না। একজন বক্তা হিসাবে আমাদের বলাও চাই, আমার পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত ভাবে আমার অভিমত, আর আমার পার্টির পক্ষ থেকে আমি এগুলো বলতে পারি না। ইউ মাস্ট হ্যাভ সাম লিমিটেশনস। এজন্য আমি মনে করি 24 দুইটাকেই আমাদেরকে মানতে হবে, 47কে আমাদের স্বীকার করতে হবে। আর আমরা ভারতের নাগপাশ থেকে মুক্ত হয়েছি, এইটা হলো বড় কথা। হাসিনার মতো একটা দালাল, জঘন্য মহিলা, নিকৃষ্ট মহিলা, ওই মহিলার অধীনে পার্লামেন্টে থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। এবং আমি মনে করি এগুলি জাহান্নামের মানে আগুন, এগুলো জাহান্নামের জ্বালানি। এগুলিকে এখানে বিএনপি যদি তাদের মধ্যে রাখে, বিএনপি ঘরের মধ্যে আগুন রাখতেছে, এই আগুন হবে একদিন বিএনপি কে পুড়িয়ে মারবে। আমি এটা খোলামেলা বললাম। এই জন্য আমি আবার বলবো, আমার ভাই ডক্টর কাজী মনিরুজ্জামান অত্যন্ত ইয়ারক সম্পর্কে যেটা বললো উনি, জামাতের ব্যাপারে আমি বলি, দেখেন কেয়ারটেকার কনসেপ্ট জামাতের কিছু লিমিটেশন আছে। জামাত তো আর বিএনপি না, অতিথিকর্তায় ইসলামিক মাইন্ডেড লোক নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে বা ওই ধরনের লোক নিয়ে মেনলি। এখন বিএনপি হলো 12 ভাজা লোক, এখানে আওয়ামী লীগ থেকে আসছে, কেউ কেউ আবার আসছে, আবার কেউ ন্যাপ থেকে আসছে, বিভিন্ন দল থেকে আসছে, আবার ইয়ার থেকে আসছে, মুসলিম লীগ থেকেও আসছে। সুতরাং বিএনপিটা হলো একটা মিক্সচার, এখানে অনেক ধরনের লোক আছে, কিন্তু হবে কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সবাইকে বিশ্বাস করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি, ইন্ডিয়া ইজ আওয়ার শোর্ন এনিমি, ইন্ডিয়া ইজ আওয়ার অনলি ওয়ান। ইন্ডিয়া যদি আজকে দেখেন তৌহিদের মতো লোক পররাষ্ট্র উপদেষ্টা, তৌহিদের মতো লোক, সে কি ইস্যু উঠালো যে 71-এর ইয়াতে মানে ক্ষমা চেতে হবে, বঙ্গবন্ধু নিজে নিয়ে আসলো, তখন সে বক্তৃতা দিয়েছিল না, সে অনুশোচনা করেছিল না, অনুতপ্ত হয়েছিল না, সে ক্ষমা চেয়েছিল না, দিস আর রেকর্ড, এরপরেও আছে। এখন আপনি এইটা বলে আপনি এখন পাকিস্তানকে দূরে রাখতেছেন, ইন্ডিয়াকে এখন আপনি আপনার গ্রিফে রাখতেছেন কেন? আরে এখন আমার তো শত্রু চিহ্ন তো, যদি তখন পাকিস্তান ভুল করে থাকে, অনেক আগের কথা ভুলে গেছে, জাপানকে আমেরিকা ওন করে না, আমেরিকা জাপানকে ওন করে না, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলেনি। সুতরাং আজকে যদি জাপান আমেরিকা ফ্রেন্ড হতে পারে, পাকিস্তান তাদের সম্পর্কে কেন বাংলাদেশের স্বার্থে সুসংগত হবে না, শক্তিশালী হবে না? কারণ পাকিস্তান একদম পারমাণবিক শক্তি। পাকিস্তান আমার কাছে আসবে, আমার কাছে আমার ভাই, সে মুসলমান হিসাবে সে আমার ভাই, মানে আমার হিন্দু একটা রাষ্ট্র, হিন্দুত্ববাদী যে রাষ্ট্রটা বিশ্বাসী, যে রাষ্ট্রে মুসলমানদের প্রতিনিয়ত মারা হচ্ছে, বাবরি মসজিদ ভাঙা হলো, মানে কত কিছু করা হলো, এই যে আপনার কয়েক হাজার মুসলমানকে কচু কাটা করা হলো গুজরাটে, বানানো হলো প্রধানমন্ত্রী। আমাদের উচিত হবে ভারতকে আমাদের চিহ্নিত শত্রু হিসাবে ঘোষণা করে তার সাথে তার পক্ষে তারা কথা বলবে, সেকুলারিস্ট গুলি, নাস্তিক গুলি, এগুলিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, টাইট দিয়ে রাখতে হবে, তাদের দল হবে। এবং আমাদের উচিত হবে আরো শালীন ভাষায়, সৌজন্যমূলক ভাষায় অশোভন আচরণ না করে ভালোভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কথা বলা, কাজ করা। এই জন্য মুজিববাদী টাইপের যারা আছে, এই ব্যাকগ্রাউন্ডে যেগুলি আছে, এইগুলি হলো অপশক্তি, এগুলি হলো ভারতের ছায়া, এগুলি হইলো ভারতের হিন্দুত্ববাদের ছায়া। এই ছায়াকে সরাই দিতে হবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে জনাব সালাউদ্দিন। দর্শকদের একটা প্রশ্ন আপনার কাছে, 71-এর বিষয়টা আমাদের আলোচনায় ছিল। আমি একটু এখানে আসি যে 71 নিয়ে জামাতকে যেইভাবে জড়ানো হচ্ছে, বিশেষ করে রাজাকার ট্যাগগুলোকে আবারও নতুন করে আনা হচ্ছে, এই রাজাকার ট্যাগিং এর রাজনীতিটা মূলত আসার কারণটা কি, এবং বিএনপি থেকে ওই বিষয়গুলো বলা হচ্ছে, এই বিষয়টা মন্তব্য। দেখেন 71-এর মধ্যে বর্তমানে জামাত ইসলামীর অবস্থান সেই সময় কি ছিল, এটা এই ব্যাপারে ওনাদের প্রাক্তন আমির মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব রহমতুল্লাহ আলাই সহ
অনেকেই, এমনকি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই এটা নিয়ে বিস্তারিত মানে আলোচনা করছেন বিভিন্ন সময়। আসলে যারা নতুন করে প্রশ্ন করতে চায় তাহলে তো সেটা মনে করেন যে করতেই পারে। কারণ কিছু জায়গাতে আছে যে মানে চলমান রাজনীতিতে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করাই আমাদের এখন বর্তমানে একটা রাজনীতি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা আমার মনে হয় যে বর্তমান 24 পরবর্তী সময়ে এসে জামাতে ইসলামীকে একদম এরকম ভাবে প্রশ্নবিদ্ধ করার মতো অবস্থা এখন আর নেই। কারণ মানুষ এখন জনবান্ধব রাজনীতি পছন্দ করে, আর এখন তরুণরা এখন চিন্তা করা শিখছে। 24 পরবর্তী আমাদের সবচেয়ে বড় অর্জন হলো বাংলাদেশের মানুষ পলিটিক্যালি সো মাচ ওরিয়েন্টেড নাও। আগে এক ধরনের বিষয় ছিল মার্কা, ব্যক্তি, এই নির্বাচন, কিন্তু এখন এরকম না। এখন তারা চিন্তা করা শিখছে। এখন তারা এই চিন্তা করতে সুযোগ করে দিছে। সে হাসিনাকে মানে যদি কোনো কারণে খারাপকে ভালো বলতে হয়, তার হাসিনা সবচেয়ে ভালো হয়েছে এটা তার ফ্যাসিবাদের কারণে মানুষ আজকে পলিটিক্যালি ওরিয়েন্টেড হয়েছে। যদি নিয়মিত এরকম দল সরকার পরিবর্তন হতো, একদল যাইতো আরেকদল আসতো, তাহলে হয়তো কখনো বাংলাদেশের মানুষ ওইভাবে ওরিয়েন্টেড হতে পারতো না। কিন্তু 17 বছরে তার ফ্যাসিজমের কারণে মানুষ এত বেশি অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, সে ওরিয়েন্টেড হয়েছে। এই জন্য আমরাও আমাদের দল থেকেও, আমাদের এনসিপি থেকে, বা আমরা যারা নতুন যারা রাজনীতিতে নিয়ে চিন্তা করতেছি, বাংলাদেশের পরবর্তী অবস্থানে চিন্তা করতেছি, সেই জায়গাতে মানে 71-কে সামনে নিয়ে জামাত ইসলামকে কটাক্ষ করা বা করা, এটাতে আমার ব্যক্তিগত কোনো মত নেই যে এটা আসলে এই সময়ের রাজনীতি না। এই সময়ের রাজনীতি হলো সংস্কারের রাজনীতি হওয়া উচিত। এই সময়ের রাজনীতি হলো ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আবার যে কেনা বসে সেটার রাজনীতি হওয়া উচিত। এই সময় বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র বানানোর জন্য দল মত নির্বিশেষে একটা ঐক্যমত্যের রাজনীতি হওয়া উচিত, আমার মনে হয় এটা। আর একজন দর্শকের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাকে মানে উদ্দেশ্য করে প্রশ্নটা করছিল, যেহেতু বেশ কিছু পত্রিকায় বা মিডিয়া আমার নামে বেশ বড় অঙ্কের হচ্ছে দুর্নীতির অভিযোগের ব্যাপারগুলো রয়েছে। তো আসলে দেখেন, বাংলাদেশ পারসেপশনের দেশ, এবং একটা খবর শোনার পরে সেই লোকটা দোষী না নির্দোষ সেটা যাচাই বাছাই করার আগে তাকে দোষী সাব্যস্ত করা, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে উনি কিন্তু এই খবরটা দেখছেন যে অভিযোগ করা হয়েছে, কিন্তু এরপরেও যে আরো অনেক খবর আসছে, এরপরও আমার অনেক টকশো আছে, সেই টকশোগুলোতে আমি নিয়মিত সেগুলোর যাচাই বাছাই করা উত্তর দিয়েছি যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা একটা সরকারি বিষয় ছিল, এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছিল। কারণ ওই খবরটার সাথে সাথে একদিনের মধ্যে উইথড্র করে নিয়েছিল ওই সাংবাদিক, এবং পরবর্তীতে যারা এটা লিখছে তারা কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি। 6 মান্থ ফিনিশ, 6 মাস হয়ে গেছে। মার্চ মাসের 10 তারিখে এই খবরটা প্রকাশ পাইছিল। এই 6 মাসের মধ্যে কেউ আজ পর্যন্ত একটা বিন্দু মাত্র কোনো প্রমাণ নিয়ে আসতে পারে নাই। আমাদের বড় ভাই মনিরুজ্জামান ভাই আছেন, বা ইমরান সাহেব এখানে আছেন, কত ধরনের মানে পলিটিক্যালিও তো গোয়েন্দা ভিত্তি আছে বাংলাদেশে, যে কেউ যদি কারো বিরুদ্ধে কোনো কিছু পায় সাথে সাথে ছবি পাঠায় দেয়, সাথে সাথে প্রমাণটা পাঠায় দেয়। নিজেরা না করলেও অনেক সময় সাংবাদিকদের দিয়ে করায়, বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে করায়। আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণে নিয়ে আসতে পারলো না, শুধু বলতেই আছে। এখন যদি কেউ বলে সচিবালয়ে রাজনৈতিক ব্যক্তিরা সচিবালয়ে যদি সচিবদের কাছে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে নাই যায়, তাহলে সচিবালয় কেন হবে? সচিবালয়ে তো সব ধরনের লোক যায়। গতকালকেও নুরুল হক নূর গতকালকেও গেছে। সোমবার দিন সচিবালয়ের জনসাধারণ বা যে কোনো রাজনীতিবিদদেরও প্রবেশ নিষেধ, কারণ ওই দিন মন্ত্রী পরিষদ মিটিং হয়, অনেক কিছু হয়। তো নুরুল হক নূর আজ পর্যন্ত গত 6 মাসে, আমি তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বলছি না, কথাটা একটা ক্লিয়ারিফিকেশনের জন্য বলতেছি, যে একজন রাজনীতিবিদ তার দলের বিভিন্ন প্রয়োজনে এবং হচ্ছে এলাকার বিভিন্ন প্রয়োজনে মন্ত্রী এবং সচিবদের সাথে দেখা করতে পারে, তাদের চাহিদা বা দাবি জানাইতে যেতে পারে সেখানে। এর মানে সেইটা না যে সে চাঁদাবাজি করতে যাচ্ছে, বা কোনো লবিং করতে যাচ্ছে, বা টেন্ডারবাজি করতে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ বোঝে না, কারণ এটা বুঝতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ 17 বছর এটা বুঝতে দেয়নি। একটা স্বাস্থ্যকর্মীর জন্য 10 লক্ষ 15 লক্ষ টাকা যখন নিছে একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে 1 লাখ টাকা রেখে বাকি 14 লাখ টাকা দিয়েছে উপজেলা চেয়ারম্যানকে। ওখানকার 2 লাখ টাকা উপজেলা চেয়ারম্যান রেখে এমপি কে দিছে 12 লক্ষ টাকা। এমপি তার মধ্যে 6 লাখ টাকা রেখে বাকিটা দিচ্ছে হচ্ছে মন্ত্রীকে। এইভাবে কাজ করে অভ্যাস হয়ে গেছে মানুষ। সচিবালয়ে যে কাজ উদ্ধার করা যেটা জানি না। যিনি আমাকে প্রশ্নটা করলেন যে আপনার এই অবস্থান কেন, আমি আমার অবস্থান থেকে আমার দেশের মানুষের সুবিধার জন্য বিভিন্ন ধরনের কাজগুলো যে বন্ধ হয়ে আছে সেগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য, সচিবের সাথে দেখা করার জন্য আমি সচিবালয়ে গিয়েছি, কিন্তু সেটা মানুষের মধ্যে ধারণাই নাই। তো এই ধারণাটা ভাঙা উচিত, এবং অহেতুক কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রমাণ হওয়া উচিত। এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণিত এটা বিষয় না। আর যদি কখনো প্রমাণ হয়, আমি আগে বারবার বলেছি এবং তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলাও করেছি, যদি প্রমাণ হয় তাহলে আমি নিজেই শাস্তির আওতায় সরকারি সারেন্ডার করবো। আর একটা বিষয় যেটা আপনি এখানে ক্লিয়ার না করলেই না, সেটা হচ্ছে যে আব্দুল সালাম ভাই কথার মধ্যে মনে হয় কথাটা এভাবে বলেছেন যে হচ্ছে একচ্ছত্রভাবে বিএনপির ব্যাপারেও কিন্তু অনেক কথা বললেন। আসলে দেখেন, কাদা ছোড়াছড়ি, জামাতকে বিএনপি, বিএনপি কে জামাত, এনসিপি কে বিএনপি, এনসিপি কে জামাত, এইটাই তো এই মুহূর্তে আওয়ামী লীগ চাচ্ছে।
আওয়ামী লীগ চাচ্ছে এই আলোচনাগুলো ঘুরে ফিরে আসুক। আমি ফাঁক দিয়ে আমার অন্য আরেকটা ফোন দিয়ে ওই মেসেজ গুলো দেখছিলাম মনির ভাই, হ্যাঁ, যে কারা কি মেসেজ চাচ্ছে, মানে একটা টক শোতে আমাদের কাছ থেকে লোকজন কি চায়, প্রায় 20-25টা মেসেজ আছে। তারা বলছে আপনারা দেশের সংস্কার নিয়ে কোনো কথাই বলছেন না, উন্নয়ন নিয়ে কোনো কথাই বলছেন না। দুইজন ব্যক্তি তারা হয়তো এতক্ষণে ঘুমের ওষুধ খেয়ে ফজলুর রহমান সাহেব ঘুমে গেছে, আর রুমিন ফারহানা হয়তো চিন্তা করতেছে কালকে আবার কি বলবে, এগুলো নিয়ে তাদেরকে নিয়ে আমরা 4জন ব্যক্তি আবার আলোচনা করতেছি, কিন্তু বাকি 18 কোটি মানুষের কথা কেউ বলতেছে না। এটা 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 হওয়া উচিত। এই যে বললেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রশ্ন সবার প্রিয় মানুষ ছিলেন, কারণ উনি সবসময় জনবান্ধব কথা বলতেন, জনগণের কথা বলতেন, জনগণের ক্ষতি হচ্ছে কোনটা অথবা জনগণের অসুবিধা কোনটা সেটা নিয়ে কথা বলতেন। উনি যখন দেখছেন ইন্ডিয়ার দ্বারা কখনো ভালো হতে পারে না, তো ইমরান ভাই যেরকম বললেন যে উনি বলছেন যে যারা ইন্ডিয়াকে চিনবে তারাই প্রকৃত দেশপ্রেমিক, যারা ইন্ডিয়ার ষড়যন্ত্রকে জানবে তারাই দেশের জন্য কাজ করতে পারবে। উনি যদি ওই সময় বঙ্গবন্ধুর সাথে মিলে আওয়ামী লীগ করতেন, উনি রাষ্ট্রপতি হতে পারতেন না? উনি ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না? পারতেন, কিন্তু উনি জনবান্ধব কার্যক্রম করেছেন। ওই সময় রাজনীতি দেখে শেখা উচিত। শুধুমাত্র ভাই অনলাইনে আমরা টক শো বা বিনোদয় কথা বলতেছি, আমাদের এই কথাগুলো আসা উচিত যে এই মুহূর্তে বাংলাদেশে কি হওয়া উচিত। আমি 3টা কথা বলে শেষ করে দিচ্ছি, 1 মিনিট সর্বোচ্চ লাগবে। সেটা হচ্ছে দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো সচিবালয়। পাথর চুরি নিয়ে কথা বলেন, সচিবালয় সচিবদের চুরি নিয়ে কথা কেন বলেন না? আগে যখন আওয়ামী লীগের 17 বছরের রাজনীতিতে হচ্ছে মন্ত্রীরা খাইতো, এখন কে খায় জানেন? এখন সব সচিবরা খায়, 5% পুরোটা সচিবরা খায়। একটু অনুসন্ধানী রিপোর্টার হিসেবে 2-1 দিনের জন্য একজন ঠিকাদার হয়ে আপনি কিছু কাজের জন্য সচিবালয়ে যান, সচিবালয়ের অবস্থা দেখতে পারবেন ক্লিন, দুর্নীতি চলতেছে, এর কোনো ধরপাকড়ও নাই। আওয়ামী লীগের আমলে যদি একটা বেগম পাড়া হয় কানাডাতে, গত 1 বছরে এরকম 10টা বেগম পাড়া হয়ে গেছে। আমি এই জন্য বিএনপি কে এনসিপি কোনো দলকে বলবো না, হ্যাঁ, যদি বিএনপির কোনো এরকম কোনো দুর্নীতি থাকে, এনসিপির কোনো এরকম দুর্নীতি থাকে, সেগুলো ওই পর্যায়ে না যে পর্যায়ে সচিবরা করতেছে, এটা ধরা নিয়ে কোনো আলোচনা নাই। আমি নাম সহ বলতে পারবো যে কারা কোন জায়গা থেকে কিভাবে করতেছে, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। একজন ব্যক্তির নাম নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ আমরা মনে করে আমরা 40 বছরের চাকরিতে 40 বছরের জন্য দেশের মালিক। রাজনীতিবিদদেরকে তারা মনেই করে না কোনো কিছু, এই একটা বিষয়। 2 নম্বর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে সংস্কারের, মৌলিক সংস্কারের একটা জায়গায় আমরা ধরা খেয়ে যাচ্ছি। আমি বিএনপির হচ্ছে মনোজন ভাই অনুরোধ করবো, আপনারা আপনাদের প্যানেলে আলোচনা করেন, চুপ্পুর হাতে আপনারা শপথ নিবেন, চুপ্পুর হাতে শপথ নিয়ে সরকারে যাবেন, সরকার হোক বা বিরোধী দল হোক, আমি আপনি যারাই সংসদে যাই, চুপ্পুর হাতে যদি শপথ নিয়ে যদি হচ্ছে সংসদে যেতে হয়, তাহলে 24-এর 1400 শহীদের রক্তের উপর পাড়া দিয়ে গেলেন। এটা সম্ভব যদি এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য একটা সুনির্দিষ্ট নতুন জুলাই সনদের উপর সংবিধান না নেওয়া হয়, এবং ওই কথাগুলো থাকুক, যে কথাগুলো 72 সংবিধানে যেটা এখনো মানে সমস্যা হয়নি সেগুলো থাকুক, কিন্তু যেগুলো সমস্যার ফাঁসিবাদের গোড়া সেগুলোকে বাদ দেওয়া হোক। বাদ দিয়ে একটা পরিপূর্ণ জুলাই সনদের উপর একটা সংবিধান হোক, যে সংবিধানের মাধ্যমে চুপ্পু হটে যাক। সেই সংবিধানের উপরে ভাই ইনশাআল্লাহ আপনি সহ যারাই সংসদে যাবো জনগণের প্রতিনিধি হিসেবে, সবাই তার হাতে শপথ নিয়ে যায়। এটার আমাদের ঐক্যবদ্ধ একটা চেতনা হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ আমার দেওয়ার জন্য। আপনার হচ্ছে যে আমি প্রথমেই আবার একটু সালাম ভাইকে বলতে চাচ্ছি, উনি তো নেই, দেখে নিবে। আমি বলেছি যে আজকে নারী নেতৃত্ব হারাম বলে, অথচ খালেদা জিয়ার সাথে ওনারা ছিল এবং শেখ হাসিনার সাথে আন্দোলনে ছিল। শেখ হাসিনা বলছে জামাতের আমির যেটা বলবে সেটা আমার কথা, আবার জামাতের আমিরও বলছে আমি যেটা বলবো যে মানে ওনার কথা। সবকিছু মিলাইয়া সেইটা আমি বলছি যে একই মুখে এরকম তো বলা যায় না, আল্লাহর তো সেটা আমিও জানি। এরপর হচ্ছে যে উনি আজকে যে বিভিন্ন জনে বিভিন্ন সময় 71-এর কথা কেন বলে এই জন্য যে এক সাধু একটা খাসি নিয়ে যাচ্ছিল, তার খাসিটা হাঁটতে ছিল না, এখন একটা ঝাঁকায় নিয়ে গেছে, মানে অর্থাৎ হাজিতে, গ্রামে বলে হাজিতে নিয়ে যাওয়ার পর কিছু পোংটালো চিন্তা করছে খাসিটা খেয়ে দিতে হবে। এখন সাধুরে বলে যে সাধু মশাই ওখানে তো আপনার এটা কুকুর, আপনার হাজিতে কি কয় যে আমার ছাগল, কয় না এটা কুকুর। আবার একটু হাইটে যাওয়ার নামিয়া আবার একটু যাই কয় যে এটা তো কুকুর, নাইলে দেখে উনি ছাগল, ওরা বলে না কুকুর। এরকম 3 জনের পরে ওনার বিশ্বাস হয়ে গেছে যে এটা আসলেই কুকুর, উনি ছাইড়া দিচ্ছে, ওরা নিয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমি 65 সালে জন্ম, এখন যদি আপনি এই সময়, আমার পিতা হচ্ছে আব্দুল হামিদ কাজী আর এখনো আব্দুল হামিদ কাজী, কারণ আমার বাবারে যদি কেউ বলে যে এই সন্তান তো আপনার না, এটা আমার সন্তান, এটা আমিও সহ্য করবো আর আমার বাবাও সহ্য করবে। এখন হচ্ছে যে 71 সালে তো আমি দেখেছি যে আমার যুদ্ধতে কারা গেছে কি হয়েছে, এখন সেই থেকে কোনোভাবে মানবে না। আপনার বাম সংগঠন থেকে তো জামাতের নায়েবে আমির আসছে, এসে তিনিও কিন্তু যখন স্বাধীনতার কথা আসে তখন থেমে যায়। টকশোতে আমি কয়েকটা দেখলাম, বলে এই কথা আজকে এখন আমি বলবো না।
এখন এই কথাগুলো এইটা আমি বলছি, এবং উনি সেদিনও আমার সাথে এসে জামাতের পক্ষ নিয়ে কথা বলেছে। আমি জানি না আপনারা কিরকম সাংবাদিক, আপনারা সাদাকে সাদা বলতে পারেন না, কালোকে কালো বলতে পারেন না। আপনাকে সেদিনও বলেছি যে ওনার পদ প্রতিষ্ঠান দিয়ে আনেন, আজকেও আছে গবেষক, উনি আজকেও বলেছে যে আমাদের বা আমার ভাই ডক্টর ওনার যদি কোনো একটা দলের পদ না থাকে তাহলে আমি কি ওনাকে কোনো দলের পদ দিতে পারবো? আমার কি উনি জামাতের নেতা আনবেন, বক্তব্যের মধ্যে সেটা স্পষ্ট হয়তো উনি সমর্থন নির্দিষ্ট কোনো একটা দলের সমর্থন। জেল থেকে মারা গেছে, তাহলে উনি ওনার কথা বলতেছে আর আপনার এখানে গবেষক নিয়ে আসেন। একজন গবেষণ বা মিডিয়াল ব্যক্তি হলে তার উভয় পক্ষে কথা বলতে হবে। যদি সে না বলে তাহলে সে কখনো নিরপেক্ষ বা গবেষক হতে পারে না। এটা হচ্ছে কথা। এরা এই ধরনের লুঙ্গি তলে থেকে এরকম করবে, এটা আমি কেন যেন সহ্য করতে পারি না। এটা উনি বলে যে আপনি গিবাত তো অন্য জায়গায়। এবং আমি এক ভাই বলেছে যে আপনার এলাকায় আপনি বলেছেন কর্মীদের যে আপনারা ভোট দেন, মানে ভোটারদের পাও ধরেন একদিন আমি এমপি হইলে। নাউজুবিল্লাহ, এই কথা আমি বলিনি। আমি বলেছি পিআর পদ্ধতি নিয়ে নায়েবে আমির তাহের সাহেব জামাতের বলেছে যে বিএনপি কে শিক্ষা দেবে সালাউদ্দিনকে। তখন আমি বলেছি উনি একজন শিক্ষক, ওনার ক্লাস দেখেছি। ওনার এলাকায় যে কর্মী সভা করেছে সেই কর্মী সভায় বলেছে তোমরা পাগল হয়ে যাবা, সকলকে পাও ধরতে হবে, কর্মীদের পাগল বানাও, ভোটারদের পাও ধরতে হবে, মানে ঠ্যাং। একদিন ঠ্যাং ধরবো আমি। আবু তাহের এমপি হলে আমাকে 5 বছর ঠ্যাং ধরবে আমি আবু তাহের। তখন ওই আবু তাহের নাম বলিনি, আমি বলেছি যে উনি এই প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের কঠিন একটি সময় পার করছে বাংলাদেশের জনগণ, এবং নির্বাচন নিয়ে কথা হচ্ছে। ডাকসুতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়েও কথা হচ্ছে। এদিকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এবং তৌহিদ আফ্রিদি যে কোন মাপের মানুষ বা তিনি যে কেমন মানুষ, ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাহিরে একরকম, এরকম নানা অপকর্ম কিন্তু তার বিরুদ্ধে বের হয়েছে, এবং তিনি কঠিন ভাবে কিন্তু মানুষের কাছে লাঞ্ছিত ইতিমধ্যেই হয়েছেন। তার যে ব্যবহার বা তার যে গোপনে যে তার ব্যবহার এবং সরাসরি তার সামনে যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু প্রকাশ পেয়েছে। বাপ বেটাকে জেলে নেওয়া হয়েছে। ইলিয়াস হোসাইনের প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রমিন ফারহানা এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে। রমিন ফারহানা কঠিনভাবে হেনস্থ বা হেয় প্রতিপন্ন করেছে বাংলাদেশের 24-এ যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে হাসনাত আবদুল্লাহকে, যুদ্ধের সাহসী সংগ্রামী সৈনিক বা সেনা বলা হয় হাসনাত আবদুল্লাহকে, তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রমিন ফারহানা। এতে করেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছে, এবং রমিন ফারহানার যত অপকর্ম রয়েছে সেই দিকগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিন্তু ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং দল থেকে 3 মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন পিআর পদ্ধতিতে হবে নাকি আগের সিস্টেমে হবে, নানা রকম আলোচনা সমালোচনা চলছে। আসলে আপনি কি চাচ্ছেন, কি ভাবছেন, দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? প্রিয় দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সেই মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।